জ্যামিতিতে অনেক কিছু দেখবেন বারবার রিপিট কোশ্চেন আসে, হ্যাঁ। এগুলো মোটামুটি মুখস্থ করে ফেলতে হবে। অনেক প্রশ্নের উত্তর দেখবেন যে এক আসে। এরপরে জ্যামিতিতে আছে যে ওই যে আহ, থাকে না যে কিছু যে কোনোটার উত্তর, মানে কোনোটার পরিমাপ দিয়েছে 3, এটার প্রশ্ন যাই হোক উত্তর দেখবেন যে ওইটার স্কোয়ার করলে 9 হয়। বা 4 আছে একটা পরিমাপ, ওটাকে স্কোয়ার করলে 16, এরকম উত্তর হয়। তো কয়েকটা প্রশ্ন দেখলেই বুঝবেন যে এগুলোর উত্তর এরকম হয়। এখন যেহেতু বেশি সময় নাই, পরীক্ষার আগে প্র্যাকটিস করতে হবে, ম্যাম, ডাইজেস্ট। এই যে বাংলাদেশ বিষয়াবলী বা আন্তর্জাতিক বিষয়াবলীটাই তো সমস্যা। এটা তো কোনোবারই দেখলাম তেমন একটা রিপিট হয় না, নতুন নতুন কোশ্চেন হয়। নতুন নতুন কোশ্চেন হয়, সব নতুন নতুন কোশ্চেন হয় না আসলে। বিসিএস এ একটু কোশ্চেন কঠিন তো দিবেই। বিসিএস টা তো না হলে তো সবাই এখানে কোয়ালিফাই করে যাবে যখন আপনি নিবন্ধনে পরীক্ষা দিবেন প্রাইমারিতে। প্রাইমারিও না, প্রাইমারিও এখন অনেক স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়। অন্যান্য যে সকল পরীক্ষা হয়, আমরা পিএসসি নাই, এগুলো রিপিট কোশ্চেন প্রচুর আসে, কিন্তু বিসিএস এ এখন আর রিপিট কোশ্চেন খুব বেশি একটা দেয় না। যে সকল প্রশ্ন প্রিভিয়াস দেয় ওগুলা থেকে একটু পেঁচিয়ে দেয়, একেবারে নতুন তা না। কিন্তু দেখবেন যে আপনি আশেপাশেই পড়েছেন, মনে করতে পারছেন না, এই এই ধরনের কনফিউজিং কোশ্চেন গুলা দিয়ে দেয়। তো এই কারণে বিসিএস এর বসার আগে একটু ডিটেলস পড়তে হয়। যে সকল বইয়ে হচ্ছে ডিটেলস দেয়া থাকে, যেমন আমাদের সময় আমি পেয়েছিলাম ওরাকলের বই। এখন ওরাকল ওইভাবে কেউ পড়ে না, কিন্তু ওরাকলের বই অনেক ভালো ছিল। তো অনেক ডিটেলসে সুন্দর করে, মানে রিডিং পড়লেই হয়, যে 2বার রিডিং পড়লেন, তারপরে যে বইটা থেকে আপনি পড়েন ইনফরমেশন গুলো, সেখানে ইনফরমেশন পড়লে আহ, বিষয়টাও জানা হলো, যেগুলো কোশ্চিন আসে সেগুলোও। তখন কি হয় যে যদি আননোন কোনো প্রশ্ন দিয়ে দেয়, তখন রিলেট করে উত্তর দেয়া যায়, এরকম হতো। তো এখন তো সময় নাই, বেশি সময় নাই, আপনি এভাবে তো পড়তে পারবেন না। যে যে সকল বিষয়গুলো পারবেন কিছুটা ডিটেলসে পড়বেন, না হলে আপনি ওইটাই পড়ে যান। যদি সময় থাকে তাহলে ডিটেলসে পড়তে হবে। আপনার বাংলা এবং ইংলিশের অবস্থা কেমন? বাংলায় মোটামুটি, বাট ইংলিশও আছে। ইংলিশে ইংলিশ লিটারেচারটা একটু প্রবলেম, বাট আদারওয়াইজ গ্রামার সাইড ইজ ওকে। লিটারেচারে তো কম নাম্বার, 5 নাম্বার না? জি। স্পেশাল বিসিএস এ তো ইংলিশ বাংলা লিটারেচারে 5 5 করে দিয়েছে, আপনাকে গ্রামার পড়তে হবে ভালো। গ্রামারে বাংলা তো গ্রামার। আমার তো সমস্যা না, বাট লিটারেচার বাংলার ক্ষেত্রেও তো প্রবলেম হচ্ছে, আর ইংলিশের ক্ষেত্রে একটু হচ্ছে। অ্যাকচুয়ালি আমি হ্যাঁ, বাংলা মাস্টার্স করতেছি বই তো পড়েন। জাহাঙ্গীরনগরে, একাডেমিক প্রেসার প্লাস এটা। তারপরে এখন এই বিসিএস টা একটু দেখছি। এটা আমার ফার্স্ট আমি এক্সাম আর আপনাকে কি। বলি, ইংলিশের হচ্ছে পার্ট অফ স্পিচের যেটা নাউন, হুম, বিশেষ করে নাউনের যত আছে, এটা একদিন সময় দেন। নাউনের ভিতরে কিন্তু অনেক কভার করে। নাউন করে আপনার, জিরান করে, এরপরে আপনার হচ্ছে ওই যে জেন্ডার আছে না, জেন্ডার চেঞ্জ, এগুলো প্রত্যেকটা থেকেই টপিক থেকে কোশ্চেন দিয়ে দেয় ইংলিশে। তো আপনি পার্ট অফ স্পিচের নাউনটা শেষ করেন একেবারে ডিটেলসে, যে কোনো একটা বই নিয়ে পার্ট অফ স্পিচ শুরু করে নাউনটা করবেন। তারপরে আহ আরেকটা টপিক, সেটা হচ্ছে ওই যে সব রুলস একসাথে থাকে না, টপিকটার নাম ভুলে গেলাম, একসাথে আপনার অনেক কিছুই ওইটার মধ্যে থাকে। আচ্ছা আমি দেখে বলছি। ম্যাম, সেন্টেন্স কারেকশন, সেন্টেন্স কারেকশনও নাম। পিন পয়েন্ট এরর্স। তিন পয়েন্ট এরকম তো মোস্টলি এটাতে নাই, সিলেবাস অনুযায়ী। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্বস, এই 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 এই- এই টপিক গুলা, কয়েকটা টপিক দেখে গেলে অনেক কোশ্চেন কমন পাওয়া যায়। এগুলো হচ্ছে রুলস দেখতে হবে আপনাকে, হ্যাঁ। আর অন্যগুলানের আহ, যেগুলো হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন এসছে এগুলো থেকে আপনার কিন্তু কমন পড়বে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্বস, নাউন শেষ করেন। একটা কিন্তু ভয়েস দেয়, ভয়েস মাস্ট দিবে, যেগুলো একটু
ওই যে প্রশ্ন করে সেল দিয়ে থাকে, লেট দিয়ে থাকে, এই ধরনের গুলো একটু দেখবেন। আর কি বলবো, পড়তে থাকেন, এখন অল্প সময়। জি ম্যাম, দোয়া করবেন। আর আর কি আছে ক্যান্ডিডেট 49-এর? হুম, ম্যাম, আমি দুইজনেই? যেটা আপনাদের হচ্ছে স্ট্রং জোন, সেটা কিন্তু ভালো করে পড়বেন, ওখান থেকে যেন কোনো কোশ্চিন আসলে ওইটা বাদ না যায়, এভাবে পড়তে হবে। আর অন্যগুলা তো চেষ্টা করতে হবে এবার। যেহেতু লিটারেচারের নাম্বার কম, একটু মুশকিল হবে। লিটারেচারে বেশি নাম্বার থাকলে লিটারেচার থেকে কিন্তু সব প্রিভিয়াস কোশ্চেন থাকে, সিলেবাসটা একটু কম হয়ে যায়, কিছু প্রশ্ন পড়ে গেলেই পাওয়া যায়। লিটারেচারে 5-5 তো একেবারে যেহেতু কম নাম্বার, খুব কঠিন কোশ্চেন দিবে না, এক একটা ভুল হতে পারে, মোটামুটি দেখা যাবে যে চারটা চারটা করেই পেরে যাচ্ছেন। তো এগুলো নিয়ে ডিটেলসে পড়তে যাবেন না, বাংলা এবং ইংলিশ লিটারেচারের। এটা ডাইজেস্ট থেকেই পড়বেন, শুধুমাত্র ডাইজেস্ট 5-5-10-এর জন্য। আর বাংলার জন্য বাংলা যেটা বোর্ড বই 9-10-এর, ওইটার সাথে যে কোনো বই সাথে নিয়ে ওইটার প্রশ্ন দেখবেন। আর ইংলিশ যেটা থেকে পড়েছেন, কারো কাছে যদি মাস্টার্স থাকে মাস্টার্স, যদি অন্য কোনো থাকে সেটা, কয়েকটা ইম্পর্টেন্ট টপিক গুলা পড়বেন। আর বাকি হচ্ছে প্রিভিয়াস প্রশ্ন। আর আমার হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিকের জন্য, বাংলাদেশ আন্তর্জাতিকের উম, কঠিন প্রশ্ন আসলেও আমি বলবো যে যত প্রশ্ন আছে শুধু প্রশ্ন পড়েন, ডাইজেস্ট ছাড়া। আর যদি আপনার কাছে এমপি3 থাকে, এমপি3-তে যত প্রশ্ন আছে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, যত বিসিএস এর প্রশ্ন আছে, যত অন্য জায়গার প্রশ্ন আছে, কারো কাছে যদি বেসিক ভিউ থাকে, বেসিক ভিউ প্রচুর প্রশ্ন আছে। বেসিক ভিউ প্রশ্ন পড়তে আপনাদের অনেক সময় লেগে যাবে, বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালের বেসিক বইয়ের প্রশ্ন সলভ করবেন যদি কারো কাছে থাকে, বা কারো কাছে যদি না থাকে অন্য কারো কাছ থেকে নিয়ে পড়বেন। বেসিক ভিউয়ের প্রশ্ন পড়লে আমার মনে হয় অনেক কভার হয়ে যাবে, ওখানে একটু করে আহ ব্যাখ্যা ট্যাখ্যাও দেওয়া থাকে নিচে যতটুকু দরকার। আচ্ছা, ক্লাস শুরু করি। আজকে দেরি হয়ে গেছে, তো আমার কাজ ছিল, বাইরে গেছিলাম সেজন্য দুঃখিত। কারো সমস্যা হয়নি তো না 9:30-এ ক্লাস দেওয়ায়? নো ম্যাম। আমার কোনো প্রবলেম। আমরা আমরা যে লাস্ট গত কয়েকটা ক্লাসে পড়ছিলাম, আমরা প্রণালীর উপরে আলোচনা করছিলাম। মোটামুটি ভাবে আমার মনে হয় যে আপনাদের প্রণালী নিয়ে এখন খুব বেশি সমস্যা নাই। প্রণালীটা আপনারা টুকটুক করে একটু বাসায় দেখবেন। আমি প্রণালী নিয়ে প্রথমে আলোচনা করার উদ্দেশ্য ছিল যে একটু পরিচিত হয়ে যাওয়া, বিশ্ব সম্পর্কে একটু পরিচিত হয়ে যাওয়া। যে আমি প্রথম ক্লাসে, এটা কিন্তু প্রথম লেকচার, আমার লেকচার যখন আমি তৈরি করি যে মহাদেশ পরিচিতি, এটা ছিল প্রথম। আমি একদিন একটা প্রথমে এই ক্লাসটা নিয়েছিলাম, ও তারপরে আমি ফিডব্যাক পেলাম যে অনেকে অনেক কিছু বুঝতে পারছে না প্রথমে এসে, যে কোথায় কি বলছি, এশিয়া মহাদেশের কথা বলছি, ইউরোপের কথা বলছি, আফ্রিকা, আবার মহাসাগর গুলা নিয়ে আসছি, কিন্তু লোকেশনটা কোথায়, এশিয়া মহাদেশ আছে, এশিয়া মহাদেশের কোন সাইডে কোন মহাসাগর, এগুলো খুব ভালোভাবে মানে বলার সঙ্গে সঙ্গে মাথায় ক্যাচ করতে পারছে না। তো আমি চিন্তা করলাম যে যদি আমি প্রণালীটা নিয়ে আলোচনা করি কয়েকটা ক্লাসে, মানচিত্রটা একটু পরিচিত হয়ে যাবে, সে কারণে আমি প্রণালী নিয়ে আলোচনা করেছিলাম। তো এখন আপনারা একটু অ্যাক্টিভ থাকবেন, আমি কোশ্চিন করব কিছুটা। যে এখানে কালার দেয়া আছে দেখেন, যে সবুজ কালার, হলুদ, নীল। তো আমি আহ, দেখাবো ইন্ডিকেট করে যে আপনি বলবেন, আপনাদের বলতে হবে কোন মহাদেশ। এখানে নাম যদিও লেখা আছে, তারপরেও চিনতে পারছেন কিনা এটা আপনারা দেখবেন। হুম, এই যে আমি একটা দাগ দিয়ে ইন্ডিকেট করলাম, এটা হচ্ছে নীল কালারের। এই মহাদেশটার নাম কি বলেন? ইউরোপ ম্যাম। ইউরোপ মহাদেশ। হ্যাঁ, আমরা জানি মহাদেশ কয়টা, কয়টা মহাদেশ? 5টি ম্যাম। 5টি? মহাদেশ কি কি বলেন, 5টা মহাদেশ কি কি? এশিয়া, তারপরে? আফ্রিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, হুম, আফ্রিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, তারপরে আমাদের এশিয়া মহাদেশ।
আর এরপরে আমেরিকা আছে না? হ্যাঁ, আমেরিকা হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নর্থ আমেরিকা, একটা হচ্ছে সাউথ আমেরিকা, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। তাহলে কয়টা হলো? পাঁচটা হলো। আর আরেকটা আছে হচ্ছে শুধু একটা বড় দেশ আছে, আরেকটা নিউজিল্যান্ড আছে, ছোট ছোট কয়েকটা দ্বীপরাষ্ট্র মিলে হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ। অস্ট্রেলিয়া মহাদেশ আর একটা নাম হচ্ছে ওশেনিয়া। তাহলে আমাদের কয়টা হলো? ছয়টা। আরেকটা আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, এই মহাদেশটা হচ্ছে একেবারে বরফাচ্ছন্ন মহাদেশ। হ্যাঁ, এই যে এখানে আছে মহাদেশ পরিচিতিতে পৃথিবীতে হচ্ছে মহাদেশের সংখ্যা হচ্ছে সাতটি। হুম, সাতটি মহাদেশ। আয়তনের ভিত্তিতে সব থেকে বড় হচ্ছে এশিয়া মহাদেশ এবং ছোট হচ্ছে ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ। কিন্তু আরেকটা মহাদেশ যেটার নাম এই যে অ্যান্টার্কটিকা, এটা কিন্তু আমরা এখানে দেখতে পাইনি, অ্যান্টার্কটিকা মহাদেশ। এখানে এশিয়া লেখা আছে, ইউরোপ আছে, আফ্রিকা আছে, ওশেনিয়া আছে, এরপরে হচ্ছে সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা। পেলাম আমরা হচ্ছে ছয়টা। আর একটা হচ্ছে অ্যান্টার্কটিকা, এখানে ছোট্ট করে নাম দেখা যাচ্ছে কিন্তু ওই জায়গাটা দেখা যাচ্ছে না। নর্থ পোল, আচ্ছা। সাউথ পোল। নর্থ পোল, সাউথ পোল এই দুই পোল হচ্ছে আমাদের একেবারে বরফাচ্ছন্ন। এই যাও, বরফাচ্ছন্ন এই একটা মহাদেশ, ক্লাসের মধ্যে এই বারবার মহাদেশ খালি ঝামেলা করতেছো। অ্যান্টার্কটিকা কোথাও যাও, মহাদেশ। কোথায় যাও। হচ্ছে পৃথিবীর প্রান্ত, উত্তর দিক এবং দক্ষিণ দিক এই দুই আচ্ছা, সাইড হচ্ছে পুরোটাই বরফাচ্ছন্ন। বরফাচ্ছন্ন মহাদেশ এবং এখানে মানুষ বসবাস করতে পারে না। এরপরে বলা অতিরিক্ত হয়েছে প্রায় হচ্ছে এখানে মানে -20 থেকে 40-45 এইরকম হচ্ছে রেগুলার তাপমাত্রা থাকে মাইনাসে। এই কারণে এখানে হচ্ছে মানুষ বসবাসের উপযোগী নয় এই মহাদেশে, অ্যান্টার্কটিকা মহাদেশের। তাহলে আমরা কয়টা মহাদেশ পেলাম? আমরা মহাদেশ পেলাম হচ্ছে সাতটা: এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা, ইউরোপ, ওশেনিয়া বা অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া মহাদেশকে ওশেনিয়া মহাদেশ বলা হয়ে থাকে। তো আমি নীল জায়গাটা দেখিয়েছিলাম, নীল জায়গাটা দেখিয়ে বললাম যে এটা কোন মহাদেশ, এটা হচ্ছে ইউরোপ মহাদেশ। আচ্ছা, ইউরোপ মহাদেশের কোন সাইডে এশিয়া মহাদেশ? ইউরোপের কোন সাইডে এশিয়া মহাদেশ? ম্যাম, সাউন্ড কি অফ আছে নাকি সবার? ম্যাম, হুম, ইস্ট সাইডে। হ্যাঁ, পূর্ব দিকে, হাতের ডান সাইডে, তাই না? আমাদের হাতের ডান সাইড জি হবে, ম্যাম। আমরা যখন আমাদের সামনে মানচিত্র ধরবো, হাতের ডান সাইড হবে পূর্ব সাইড এবং বাম হাতের সাইডটা হবে পশ্চিম। হুম, তো ইউরোপ মহাদেশের ডান সাইডে বা পূর্ব দিকে আছে এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশ কি কালার দিয়ে এখানে দেখতে পাচ্ছি আমরা? এখানে ইয়েলো কালার, হলুদ হলুদ ম্যাম। কালার। বলো। হুম, এবার হুম, এশিয়া এবং ইউরোপের সাথেই হচ্ছে আফ্রিকা মহাদেশ। কোন সাইডে? আফ্রিকা মহাদেশ কিন্তু দেখতে অনেক সুন্দর, জ্যামিতিক আকৃতি বলা হয় হচ্ছে আফ্রিকা মহাদেশকে। এই যে এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। ম্যাম, হ্যাঁ, দক্ষিণ দক্ষিণ, দক্ষিণ শুনতে পাইনি। পশ্চিম ম্যাম। হ্যাঁ, এশিয়ার হচ্ছে দক্ষিণ পশ্চিমে এবং ইউরোপের হচ্ছে দক্ষিণে। তাহলে আমরা তিনটা মহাদেশ পেলাম পাশাপাশি: এশিয়া, ইউরোপ এবং হচ্ছে আফ্রিকা মহাদেশ। আমরা যখন প্রণালী নিয়ে পড়ছিলাম তখন কিন্তু মূল মূল যতগুলো আমরা প্রণালী পড়েছি এই তিনটা মহাদেশকে ঘিরেই কিন্তু মূল প্রণালীগুলো। আমরা আরো একটা প্রণালী পড়িনি, যেটা হচ্ছে এই এই জায়গাটার উপর একটা প্রণালী আছে। যখন আমরা আমেরিকা মহাদেশ পড়বো তখন এই প্রণালীটা পড়বো। এই প্রণালীটা আমাদের এখন শুধু বাকি আছে, এই জায়গার উপর দিয়ে একটা প্রণালী গেছে, এটা হচ্ছে আমেরিকার হচ্ছে লাস্ট প্রান্ত। আর এই জায়গাটা পার হলেই একটা দেশ শুরু হয়েছে। কেউ বলতে পারবে যে আমেরিকার পরে সমুদ্র, সমুদ্র পার হলেই কোন কোন দেশ? মানচিত্রটা তো আমাদের পৃথিবী তো গোল, একটা গোল আকৃতির। যখন এই জায়গাটা, এই সাইড, বাম সাইড এবং ডান সাইড যোগ করব একসাথে, তখন এই যে এই কোণাটা এবং এই কোণাটা এক পাশাপাশি হবে না?
আমেরিকা যেখানে যে শেষ হবে, এই যে এখান থেকে আবার শুরু হবে, এই যেটা রাশিয়া, মানচিত্রতে দেখা যাবে যে রাশিয়া এবং এখান থেকে আমেরিকা শুরু। তো এই মাঝখানের জায়গাটা হচ্ছে সমুদ্র, এটা কিন্তু ইউএসএ। এই যে ইউএসএ এর এই জায়গাটাই হচ্ছে এটা, এইদিকে যে মানচিত্র যখন একসাথে এই দুই কোণা যে একসাথে হবে, তখন রাশিয়ার এই অংশ, এটা হচ্ছে রাশিয়া, তো আমরা জানি মানচিত্রে এই জায়গাটা হচ্ছে রাশিয়া। রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে এইটা, এই মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে পাশাপাশি কিন্তু যুক্তরাষ্ট্র আচ্ছা। এবং হ্যাঁ, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মাঝখানে একটা প্রণালী আছে, ওই প্রণালীটার নাম হচ্ছে আর বিশেষ করে বেরিং প্রণালী। পোলা ভাত না হলে একটু ওইলা অনেকটা ভাত দিছে অল্প অনেক দিছে আর একটা পড়লাম আমরা অস্ট্রেলিয়া বা ওশেনিয়া, এই যে এটা হচ্ছে এই সবুজ জায়গাটা হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ হয়ে গেল। এরপরে আর বাকি আছে দুইটা, আমেরিকা মহাদেশ, এই পুরাটা হচ্ছে আমেরিকা, উপরের সাইডটা হচ্ছে উত্তর আমেরিকা সবুজ অংশ, আর নিচে হচ্ছে দক্ষিণ আমেরিকা। যেহেতু ওপরে আমরা জানি ওপরে হচ্ছে উত্তর সাইড, এই দিক হচ্ছে উত্তর সাইড ওপরে, আর নিচে হচ্ছে দক্ষিণ। এই দিকের অনুসারেই হচ্ছে নিচের এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা এবং উপরেরটা হচ্ছে উত্তর আমেরিকা। আজকে আমরা দেখলাম সাতটা, পৃথিবীতে কয়টা মহাদেশ আছে? স- সাতটা মহাদেশ। এই মহাদেশগুলাকে হচ্ছে আহ কোনটা বড় কোনটা ছোট, বড় থেকে ছোট অনুসারে এখানে ক্রমান্বয়ে দেয়া আছে। পৃথিবীর সব থেকে বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ, এরপরে দ্বিতীয় হচ্ছে আফ্রিকা, তৃতীয় উত্তর আমেরিকা, চতুর্থ দক্ষিণ আমেরিকা। তারপরে যেই মহাদেশে হচ্ছে মানুষ বসবাস করে না, পুরোটাই হচ্ছে বরফাচ্ছন্ন মহাদেশ অ্যান্টার্কটিকা, সেটা হচ্ছে আয়তনের দিক থেকে পঞ্চম। এরপরে ষষ্ঠ ইউরোপ। ইউরোপ মহাদেশ কিন্তু অনেক ছোট, এই যে আমরা দেখতে পাচ্ছি খুবই ছোট ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশের 4 গুণ হচ্ছে আমাদের এশিয়া মহাদেশ। আর সপ্তম হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ। অস্ট্রেলিয়া মহাদেশও দেখতে পাচ্ছি যে ইউরোপের থেকে আরো ছোট। এটা হচ্ছে তাহলে আমরা 7টা মহাদেশ দেখলাম। আজকে আমরা মূলত আলোচনা করব, আমাদের আলোচনার বিষয় হচ্ছে এশিয়া মহাদেশ। আমরা যে মহাদেশে বসবাস করি সেই মহাদেশটা সম্পর্কে আমাদের আগে জানা জরুরি। আমরা প্রত্যেকটা মহাদেশ নিয়ে আলোচনা করব, আর কিন্তু আমাদেরকে আমাদের যে এই যে এই পাশাপাশি তিনটা, এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা, এই মহাদেশগুলো নিয়ে বেশি আলোচনা করতে হবে, এবং কিছু কিছু দেশ নিয়েও বিস্তারিত আলোচনা করতে হবে। প্রত্যেকটা দেশ নিয়ে আলোচনা করার দরকার নাই, আমি কয়েকটা নাম বলছি, এই দেশগুলোর ডিটেলসে কিন্তু পড়তে হবে। যেমন এশিয়া মহাদেশের মধ্যে আমরা সব দেশ পড়বো না, আমাদের বাংলাদেশ নিয়ে পড়বো, এবং পার্শ্ববর্তী দেশ হচ্ছে ভারত, সেটা নিয়ে আমরা পড়বো। চীন, চীন নিয়ে আমাদেরকে পড়তে হবে। এরপরে আহ মিয়ানমার নিয়ে অল্প কিছু পড়তে হবে, আফগানিস্তান নিয়ে অল্প পড়তে হবে, অনেক বেশি পড়তে হবে তা না। এগুলা ইউরোপের কয়েকটা দেশ আছে, যেমন হচ্ছে ব্রিটেন, গ্রেট ব্রিটেন ডিটেলসে আমাদেরকে পড়তে হবে, মানে যুক্তরাজ্য যেটা। এরপরে ফ্রান্স পড়তে হবে, জার্মানি, ইতালি এবং রাশিয়া। এগুলো গেল। আমি আমাদের বলেছিলাম হচ্ছে চীন, ভারত, এবং আমাদের এই যে এখানে আরব কয়েক কিছু দেশ আছে না, এই আরব দেশগুলোর মধ্যে আলোচিত যেগুলান এবং রিসেন্ট যে সব জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, যেমন ইসরায়েল, প্যালেস্টাইন থেকে। আফ্রিকা মহাদেশের সব থেকে ধনী দেশ যেটা দক্ষিণ দক্ষিণ আফ্রিকা, সেই দেশটা নিয়ে আমাদের পড়তে হবে। এবং উত্তর আমেরিকার যে দেশ মেক্সিকো, নিচে নিচে হচ্ছে মেক্সিকো, এরপরে ইউএসএ, আর উপরে হচ্ছে কানাডা। এই অঞ্চলটা নিয়ে আমাদেরকে একটু পড়তে হবে। তো আমরা চলে যাই এশিয়া মহাদেশে আজকে। হুম। এই যে এটা হচ্ছে এশিয়া, এশিয়ার মানচিত্র। পুরো মানচিত্রতে যদি আমরা বড় মানচিত্রতে দেখি, তাহলে আমরা দেখেছিলাম যে এই অংশটা
এই অংশটা হচ্ছে ইউরোপ মহাদেশ, আর আমাদের এশিয়া মহাদেশ হচ্ছে এইটা, আর নিচে এটা হচ্ছে আফ্রিকা। তো আমাদের আলোচনা হবে আজকে এই সাইডটা নিয়ে, এশিয়া মহাদেশ নিয়ে। এশিয়া মহাদেশের শুরুটা দেখবো আমরা। এশিয়া, আমরা আমরা জানি যে রাশিয়া, এই যে বড়, সব থেকে বড় দেশ দেখছেন, এই যে পুরা পুরা এটা হচ্ছে রাশিয়া। খুব ভালো করে দেখবেন যে এটা হচ্ছে রাশিয়ার সীমানা, পুরা এটা হচ্ছে রাশিয়া। এই রাশিয়ার এখানে একটা পর্বত আছে, এই পর্বতটার নাম হচ্ছে উরাল পর্বত। এই উরাল পর্বত বরাবর রাশিয়া হচ্ছে পৃথক হয়ে গেছে। হাতের ডান সাইডে মানে পূর্ব সাইড হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে পড়েছে, এবং হাতের বাম সাইড হচ্ছে ইউরোপ মহাদেশের মধ্যে পড়েছে। এই কারণে রাশিয়া কিন্তু একটা ইউরেশিয়ান কান্ট্রি, যে ইউরোপেও আছে তার অংশ একটা, এবং এশিয়াতেও আছে। এখান থেকে শুরু হয়েছে, শুরু হয়ে আরেকটা দেশ দেখছি আমরা এখানে হচ্ছে লেখা কাজাকস্তান নাম লেখা। এই কাজাকস্তানেরও একটা অংশ চলে গেছে ইউরোপের মধ্যে, আমি যেখান দিয়ে দাগ দিলাম সেটা, আর ডান সাইডটা হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে। এরপরে আমরা একটা জলভাগ দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে কাস্পিয়ান সাগর। এই কাস্পিয়ান সাগর বরাবর কিন্তু ইউরোপ এবং এশিয়া দুই ভাগে ভাগ হয়েছে। কাস্পিয়ান সাগরের আহ, বাম সাইডে হচ্ছে ইউরোপ, এবং ডান সাইডে মানে পূর্ব সাইডে হচ্ছে এশিয়া থেকে গেছে। এরপরে এখানটা একটু ভালো করে দেখবেন। হ্যাঁ, এই যে কাস্পিয়ান সাগর বরাবর আমি যেখানে এই যে দাগ দিলাম, নিচে কিন্তু ছোট দুইটা দেশ আছে। এখন যেটা ইন্ডিকেট করলাম এটার নাম হচ্ছে তুরস্ক। তুর্কি লেখা আছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিনা মোবাইলে। এই দেশটা হচ্ছে তুরস্ক। আমরা যখন দুইটা প্রণালী পড়েছিলাম, বসবরাস প্রণালী এবং দার্দানালেস প্রণালী, তখন আমি কি বলেছিলাম? তুরস্কের একটা শহর, যে শহরটা এই প্রণালী দ্বারা, বসফরাস প্রণালী দ্বারা এবং দার্দানালেস প্রণালী দ্বারা পৃথক হয়ে দুই মহাদেশের মধ্যে পড়েছে, একটা হচ্ছে ইউরোপে, এবং পুরা হচ্ছে তুরস্কটা পূর্ব দিকে এশিয়ার মধ্যে পড়েছে। কোন শহর সেটা ছিল মনে আছে? বসফরাস প্রণালী তুরস্কের কোন শহরকে দুই ভাগে বিভক্ত করেছে, দুই মহাদেশের মধ্যে ফেলেছে? ইস্তানবুলকে ম্যাম। হ্যাঁ, ইস্তাম্বুল শহর। এই যে একটা খণ্ড অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে, যে ইস্তাম্বুল শহরকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। যে তুরস্ক কিন্তু এশিয়ার মধ্যে আছে পুরোটাই, শুধুমাত্র ইস্তাম্বুল শহর ওই প্রণালীর ওই পারে যে ইউরোপের মধ্যে পড়ে গেছে। এরপরে এই যে এখানে সিরিয়া আছে, সিরিয়া দেখতে পাচ্ছি আমরা, জর্ডান লেখা আছে, প্যালেস্টাইন লেখা আছে। এরপরে এখানে উম, ইসরায়েলও আছে। অনেক ছোট ছোট করে তো, আমি বুঝতে পারছি আপনারা বুঝতে পারছেন না, কারণ আমি জানি যে এখানে এই দেশগুলোই আছে। যে লম্বা একটা যে দেশটা, এই যে এখানে এই লম্বা জায়গাটা পুরাটাই হচ্ছে, একটা হচ্ছে ইসরায়েল এবং প্যালেস্টাইন দুইটা মিলে। সিরিয়া আছে, লেবানন আছে, জর্ডান আছে, এই যে এখান থেকে, এবং এইভাবে চলে গেছে। এই জলরাশিটার নাম কি? যখন আমরা বাবেল মানদ্বীপ প্রণালী পড়েছিলাম, বাবেল মানদ্বীপ প্রণালী কোন কোন জলরাশিকে একত্রিত করেছিল? লোহিত সাগর এবং এডেন উপসাগর। এডেন উপসাগর হচ্ছে এই সাইডে, এবং লোহিত সাগর হচ্ছে এটা। যে লোহিত সাগর বরাবর হচ্ছে এশিয়ার কিন্তু সীমানা। লোহিত সাগরের এক সাইডে হচ্ছে এশিয়া এবং আরেক সাইডে হচ্ছে আফ্রিকা। আফ্রিকা এই দিকে এবং এশিয়া এই যে এইভাবে চলে আসছে এশিয়া। হুম, এটা হচ্ছে এশিয়া মহাদেশ। এবং এগুলা নিয়ে কি দেশ আছে? সৌদি আরব আছে, এটা এটা ইয়েমেন, এটা ওমান, এটা ইন্ডিয়া, নিচে এটা শ্রীলঙ্কা, আমাদের এই বাংলাদেশ, মিয়ানমার। এরপর এটা হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার ছোট ছোট অসংখ্য দ্বীপ, প্রায় আমরা কত পড়েছিলাম? 7,500-এরও বেশি দ্বীপ। এই যে এখান থেকে এটা কিন্তু অস্ট্রেলিয়ার মধ্যে পড়ে গেছে। হাতের বাম সাইডেরটা এই যে ইন্দোনেশিয়া, এতটুকু ইন্দোনেশিয়া, এবং এটা হচ্ছে ফিলিপাইন, এটা তাইওয়ান, এটা জাপান, এবং এরপরে এসে আবার আমরা কি পেলাম? রাশিয়া পেলাম।
এই যে এভাবে দেখালাম যে আমাদের এশিয়া মহাদেশের বাউন্ডারিটা এভাবে তৈরি হয়েছে, পুরাটা, যে এই সাইডে কোনো দেশ নাই অন্য, তো এটা পুরাটাই হচ্ছে এশিয়ার আমরা বুঝতে পারি। কিন্তু সমস্যা হয়ে যায় যে ইউরোপ এবং আমাদের এশিয়া, কারণ ইউরোপ এশিয়া একেবারে পাশাপাশি হওয়াতে অনেকগুলা দেশ দেখা গেছে যে এশিয়ার মধ্যে পড়েছে, আবার আহ ইউরোপের মধ্যে পড়েছে। তার মধ্যে একটা আমরা দেখলাম রাশিয়া, এরপরে কাজাকিস্তান, এরপরে তুর্কি। তো এইগুলোকে বলা হয় হচ্ছে ইউরেশিয়ান কান্ট্রি। তবে প্রশ্ন কিন্তু সবগুলো আসে না, রাশিয়া কখনো কখনো আসে, বেশিরভাগ সময় তুরস্ক আসে এবং ইস্তাম্বুল শহরটা আসে প্রশ্নে। তো এই যে এশিয়া মহাদেশ আমরা দেখলাম, এই এশিয়া মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে 44টা। কয়টা? এশিয়া মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে 44টা। এই 44টা দেশকে আবার 5টা ভাগে ভাগ করা হয়েছে। 5টা ভাগে ভাগ করা হয়েছে কিভাবে? যে দিক অনুসারে, যে পূর্ব সাইডের কিছু দেশ, দক্ষিণ পূর্বের কিছু দেশ, পূর্বের দেশ এবং মধ্য এশিয়ার কিছু দেশ আছে, এবং পশ্চিম এশিয়ার দেশগুলোকে আবার বলা হয় আরব দেশ। এইভাবে হচ্ছে এই 5টা ভাগে ভাগ করা হয়েছে। তো উপরে ডিটেলসে আছে, ওপর থেকে আসি। হুম, এশিয়া মহাদেশ নিয়ে কিছু তথ্য আছে, এগুলো আমরা আগে একটু আলোচনা করি। এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশে এশিয়া, এই এশিয়া নামের উদ্ভবটা কি? গ্রিক শব্দ এশিয়া থেকে, যা সর্বপ্রথম ব্যবহার করে হচ্ছে হেরোডোটাস। হেরোডোটাস কে ছিল? একজন ইতিহাসবিদ। এই হেরোডোটাস সর্বপ্রথম এশিয়া নামটা তিনি সর্বপ্রথম দেন, মানে এশিয়া নামের উদ্ভাবক হেরোডোটাস। এশিয়া মহাদেশের সর্বমোট স্বাধীন দেশ হচ্ছে 44টা। কতটা স্বাধীন দেশ? এটা কিন্তু প্রশ্নে আসে, 44টা মনে রাখবেন। সর্বশেষ স্বাধীন দেশ পূর্ব তিমুর, বা এখন বর্তমানে পূর্ব তিমুরের নাম হচ্ছে তিমুর লিস্তে। তিমুর লিস্তে, এটা 2002 সালে, খুব রিসেন্ট স্বাধীনতা লাভ করে ইন্দোনেশিয়ার কাছ থেকে 20শে মে 2002 সালে। আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। আমরা ছবিটা দেখলেও বুঝতে পারি, যে আপনারা যেন মানে মানে ভিজুয়ালি বুঝতে পারেন কোন মহাদেশ কতটুকু, সেই কারণে প্রথমে আমি বড় ছবিতে দেখিয়েছি যে সব থেকে বড় কোনটা। এমনিতে দেখতেও কিন্তু দেখেন যে এই যে হলুদ, যে এটা অনেক বড় না, অনেক জায়গা জুড়ে কিন্তু আছে। আশেপাশে দেখেন যে এই এই ইউরোপটাও কত ছোট, আফ্রিকাও ছোট, অস্ট্রেলিয়া ছোট। এটা এটা মনে হতে পারে যে হচ্ছে অনেক বড়, কিন্তু এগুলো নিয়ে অনেক দ্বীপ আছে। তো আয়তনটা এই এশিয়ার একবারে মূল ভূখণ্ডে কিন্তু অত বেশি দ্বীপ নাই, শুধুমাত্র এই যে দক্ষিণ পূর্ব এশিয়া, ইন্দোনেশিয়ার অনেকগুলো দ্বীপ আছে, এটা ছাড়া পুরো এশিয়াটাই কিন্তু একবারে সলিড। তো আয়তনে সব থেকে বড় হচ্ছে এশিয়া মহাদেশ। এই যে 4,45,79,000 বর্গ কিলোমিটার, পৃথিবীর মোট আয়তনের 30 ভাগ। দেখেন মোট আয়তনের 30 ভাগই হচ্ছে এশিয়া মহাদেশ, বাকি 70 ভাগে বাকি কতটা মহাদেশ আছে? বাকি 6টা মহাদেশ আছে। তো এশিয়া মহাদেশ আয়তনে ইউরোপের কত? প্রায় 4.5 গুণ বেশি হচ্ছে এশিয়া মহাদেশ। এবং বৃহত্তম দেশ হচ্ছে চীন। আমরা যখন মানচিত্র দেখি দেখবেন যে চীন একেবারে পুরা জায়গা জুড়ে চীন আছে, আর চারি সাইডে ছোট ছোট অনেকগুলা দেশ এশিয়া মহাদেশের। এবং ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ। এই মালদ্বীপটা কিন্তু মানচিত্রে দেখা যায় না, এতই ছোট যে মানচিত্রে হচ্ছে এই আহ, আহ, মালদ্বীপটা দেখা যায় না। আপনারা যখন মানচিত্রে সার্চ দিবেন, এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশে, দক্ষিণ এশিয়ার মধ্যেই মালদ্বীপস আছে। এই যে নিচে, একেবারে নিচে দেখেন মালদ্বীপস লেখা আছে, কিন্তু এখানে কোনো ছোট ছোট দ্বীপের মতো কোনো ভূখণ্ড দেখা যাচ্ছে না, কারণ খুবই ছোট 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 একেবারে ডট 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 করে অনেকগুলো দ্বীপ নিয়ে হচ্ছে এই মালদ্বীপ। এবং মালদ্বীপ এতই ছোট, এটার আয়তন সম্ভবত হচ্ছে 298 বর্গ কিলোমিটার। আর ঢাকার আয়তন কত জানেন? ঢাকার হচ্ছে
306 বর্গ কিলোমিটার। আমাদের যে ঢাকা শহর, সেটার আয়তন হচ্ছে 306 বর্গ কিলোমিটার। তাহলে ঢাকা শহরের থেকে একটু বড় হচ্ছে মালদ্বীপ, মানে এতটাই ছোট মালদ্বীপ। সেই কারণে মানচিত্রে খুব ভালোভাবে এই এটা বোঝা যায় না। অনেক মানচিত্রে ছোট ছোট করে ডট দিয়ে দেয়, এবং যখন স্যাটেলাইট থেকে কোনো মানচিত্র নেওয়া হয় সেটাতে এই মালদ্বীপের কোনো মানে চিহ্নই বোঝা যায় না, একেবারে সমুদ্রের সাথে মিশে যাওয়া একটা দ্বীপের মতো মনে হয়। তো এশিয়ার সর্ববৃহৎ দেশ হচ্ছে চীন, এবং সব থেকে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপের আয়তন হচ্ছে 298 বর্গ কিলোমিটার। এবং আচ্ছা এখানে ম্যাম, আরেকটা বিষয় আছে, হ্যাঁ। এশিয়ার সবচেয়ে বড় দেশ রাশিয়ান টয় কেন? আচ্ছা, রাশিয়া না কেন, সেটা হচ্ছে রাশিয়া তো হচ্ছে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, এবং কিছু অংশ পড়েছে ইউরোপের মধ্যে এবং কিছু অংশ এশিয়ার মধ্যে। এরপরে আর একটা বিষয় আছে, রাশিয়ার যে অংশে হচ্ছে ইউরোপ মহাদেশ মানে পশ্চিম সাইডে, সেখানে তার মূল ভূখণ্ডটা, এবং সেখানে হচ্ছে জনবসতি, সব জনবসতি বসবাস করে হচ্ছে ওই পশ্চিম সাইডে, পশ্চিম রাশিয়াতেই, যেটা ইউরোপ অংশে পড়ে। এই কারণেই এশিয়ার এই যে মানে দেশের তালিকায় এই রাশিয়ার যে সর্ববৃহৎ এটা ধরা হয় না। এটা এটা দুই ভাগে ভাগ হয়েছে, একটা ভাগ, একটা অংশ সর্ববৃহৎ যে অংশ সেটাই চলে গেছে আপনার হচ্ছে ইউরোপের মধ্যে। এই কারণে রাশিয়াটাকে এশিয়ার মানে একক দেশ হিসাবে সর্ববৃহৎ এটা ধরা হয় না। কিন্তু পুরো দেশ হিসাবে রাশিয়ায়, কিন্তু পৃথিবীর সব থেকে বড় দেশ কিন্তু রাশিয়া, দ্বিতীয় কানাডা। এই যে ইউরোপের সর্ববৃহৎ দেশ হচ্ছে রাশিয়া, মানে মূল ভূখণ্ডটা ইউরোপের মধ্যে আছে। আর এশিয়ার হচ্ছে সর্ববৃহৎ দেশ হচ্ছে আয়তনে চীন, এবং আয়তনে ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ। এরপর এশিয়ার আর কিছু তথ্য, যেটা হচ্ছে জনসংখ্যায় বৃহত্তম দেশ। আমি যেটা প্রথমে বলতে চাচ্ছিলাম, যে অনেক বছর ধরে আমরা যখন পড়াশোনা করেছি তখন আমরা পড়তাম যে এশিয়ার বৃহত্তম দেশ হচ্ছে চীন, এবং এশিয়ার জনসংখ্যাতেও বৃহত্তম দেশ হচ্ছে চীন। কিন্তু রিসেন্ট সময়ে 2022 সালের সময় থেকে জনসংখ্যাতে এখন এশিয়ার মধ্যে বৃহত্তম দেশ হচ্ছে ভারত। চীনের থেকেও এখন ভারতের জনসংখ্যা বেশি। চীনকেও ভারত হচ্ছে ছাড়িয়ে গেছে। তাহলে এই ইনফরমেশনটা খুব ভালোভাবে আপনাদের মনে রাখতে হবে, যেহেতু রিসেন্ট সময়ে চেঞ্জ হয়েছে এবং এই প্রশ্নটা আগেও অনেক আসতো, এখন আসার সম্ভাবনা আছে। আপনারা যদি আগের বই পড়ে চলে যান, যে জনসংখ্যাতে বৃহত্তম দেশ চীন, আবার বৃহত্তম আহ, আয়তনে বৃহত্তম দেশ চীন, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। যে সব থেকে বড় দেশ চীন ঠিক আছে, কিন্তু জনসংখ্যায় এখন বৃহত্তম দেশ হচ্ছে ভারত। আর ক্ষুদ্রতম দেশের ক্ষেত্রে মালদ্বীপ আয়তনেও যেমন ক্ষুদ্রতম, এই যে আয়তনে জনসংখ্যাতেও ক্ষুদ্রতম। তাহলে এখানে তিনটা দেশ আয়তন এবং জনসংখ্যার ক্ষেত্রে। ক্ষুদ্রতমর ক্ষেত্রে মালদ্বীপ, আয়তনেও ক্ষুদ্রতম মালদ্বীপ, জনসংখ্যাতেও ক্ষুদ্রতম হচ্ছে মালদ্বীপ। কিন্তু জনসংখ্যাতে বৃহত্তম হচ্ছে ভারত, আর আয়তনে চীন। এরপরে এই যে বৃহত্তম দ্বীপ, বোর্নিও দ্বীপ। এই বোর্নিও দ্বীপ কোন দেশের মধ্যে বলেন? এশিয়া মহাদেশের সব থেকে বড় দ্বীপের কথা বলা হয়েছে। দ্বীপ কাকে বলা হয়? দ্বীপ হচ্ছে একেবারে সমুদ্রের মধ্যে, চারি সাইডে হচ্ছে সমুদ্র, এইরকম একটা ভূখণ্ড, যে ভূখণ্ড সমুদ্রের মধ্যে জেগে উঠেছে এরকম মনে হয়, সেটাকে বলা হয় দ্বীপ। এই আহ, এশিয়ার বৃহত্তম, এশিয়াতে অনেক দ্বীপ আছে, তো বৃহত্তম দ্বীপ হচ্ছে বোর্নিও দ্বীপ। এই দ্বীপটা কোন দেশের, কোন দেশের মধ্যে? বোর্নিও দ্বীপ। মালয়েশিয়া ম্যাম। হুম। ইন্দোনেশিয়া না মালয়েশিয়া, এই দুইটার নামের মধ্যে একটু কনফিউশন আছে। কেন? বোর্নিও দ্বীপ ইন্দোনেশিয়া না মালয়েশিয়ার? ইন্দোনেশিয়া ম্যাম।
ইন্দোনেশিয়া কিন্তু মালয় উপদ্বীপে, মানে এটার মানে কনফিউশন যখন বললো, এই যে ইন্দোনেশিয়ার হচ্ছে এটা ইন্দোনেশিয়ার আন্ডারে কিন্তু মালয় উপদ্বীপের মধ্যেই পড়ে এই দ্বীপটা, সেই কারণে ইন্দোনেশিয়া যখন পড়াবো, ইন্দোনেশিয়াতে তো অনেকগুলা দ্বীপ আছে। যেমন বালিতে যাই, কিছু কিছু দ্বীপ কিন্তু আমাদের অনেক পরিচিত, কারণ যারা বাংলাদেশ থেকে টুরিস্ট যায়, ইন্দোনেশিয়ার দ্বীপগুলো অনেক সুন্দর। ছোট্ট একটা দ্বীপ আছে বালি, সেখানে যাই, জাভাতে যাই, সব থেকে বড় হচ্ছে সুমাত্রা, সেখানে যাই। এরপরে কালিমান্তান আছে, এই প্রত্যেকটা দ্বীপ অনেক সুন্দর। বাংলাদেশি যারা পর্যটক বাইরের দেশে ঘুরতে যায়, তাদের কাছে পছন্দের টুরিস্ট প্লেস হিসাবে কিন্তু এই যে এই দ্বীপগুলা, মানে ইন্দোনেশিয়ার দ্বীপগুলা খুব জনপ্রিয়। বালিতে যায় না অনেকেই, বালির নাম তো আমরা অনেকেই শুনেছি। এরপরে হচ্ছে বৃহত্তম সাগর, দক্ষিণ চীন সাগর। এখন সাগর উপসাগর এটার পার্থক্য তো বোঝান। সাগর হবে হচ্ছে অনেক বৃহৎ জায়গা, যেটার কোনো একটা সাইডে হচ্ছে আহ আপনার ভূখণ্ড থাকবে। হ্যাঁ। এবং উপসাগর যেটা হবে, উপসাগরের দুই অথবা তিন, বেশিরভাগ ক্ষেত্রে তিন সাইডে হচ্ছে ভূখণ্ড থাকে, এবং একটা সাইড কোনাকুনি ভাবে হচ্ছে সমুদ্রের সাথে, মহাসাগরের সাথে মিশে যায়, যে এরকম জায়গাকে বলা হয় হচ্ছে আহ উপসাগর। কিন্তু সাগর কি হবে, সাগরের যে কোনো একটা সাইড খুবই অল্প অংশে ভূখণ্ড থাকবে, আর বাকি সব জায়গা জুড়েই হচ্ছে মহাসাগর থাকবে। তো একটু ছবিতে দেখাই, তাহলে মনে হয় ক্লিয়ার হবে। যেমন এই যে আমরা দক্ষিণ চীন সাগর পড়েছি না, এই যে এই জায়গাটা হচ্ছে দক্ষিণ চীন সাগর। তো দক্ষিণ চীন সাগর কিন্তু অনেক বৃহৎ একটা জায়গা। এর আশেপাশে ছোট ছোট দ্বীপ আছে বা রাষ্ট্র আছে, কিন্তু এটা খোলা জায়গার উপরে আছে, একেবারে কিন্তু ঘেরা না। এবার আমরা যখন পারস্য উপসাগর পড়েছি, এখানে এই যে পারস্য উপসাগর, পারস্য উপসাগরটা কিন্তু এই চারি সাইডে অনেকগুলা দেশ যারা, শুধু একটা অংশ হচ্ছে এই যে সমুদ্রের সাথে এসে এই পারে পড়েছে। এই কারণে এটা হচ্ছে উপসাগর, পারস্য উপসাগর নাম। দক্ষিণ চীন সাগর এটা অনেক বড় বৃহৎ এলাকা, মানে কোনো দিক দিয়ে ঘেরা না, চারিদিক থেকে মহাসাগরের মধ্যে যাওয়া যায়। এরপরে আবার আরব সাগর আছে। আরব সাগর যেটা হচ্ছে এই যে এই যে পারস্য উপসাগর থেকে বের হয়ে যে জায়গাটা আমরা পাই, এটাকে বলা হয় হচ্ছে পারস্য উপসাগর। এরপরে পারস্য, সরি, এটা হচ্ছে আরব সাগর। পারস্য উপসাগর তো ভিতরের অংশটা, এটা পারস্য উপসাগর, এবং এটা হচ্ছে আরব সাগর। এরপর এখানে আর একটা উপসাগর আছে, সেটা হচ্ছে এই যে এখানে ইয়েমেনের পাশ দিয়ে, এই দেশটা কিন্তু ইয়েমেন। এই ইয়েমেনের নিচ দিয়ে একটা উপসাগর আছে, ইয়েমেনের একটা বন্দর বা হচ্ছে পোর্টের নাম, যেটার নাম হচ্ছে এডেন। এডেনের নাম অনুসারে এই উপসাগরটার নাম। এই উপসাগরের দুই দিকেই তিন দিকেই কিন্তু মহাদেশ, এবং একটা সাইড হচ্ছে সমুদ্রের দিকে গেছে। এটার নাম এই কারণ হচ্ছে এডেন উপসাগর। এটা এডেন উপসাগর, এটা পারস্য উপসাগর। এটা হচ্ছে খোলা জায়গার মধ্যে, এই কারণে এটা হচ্ছে আরব সাগর, এটা দক্ষিণ চীন সাগর। এরপরে আরেকটা আছে যে এই এই জায়গাতে একেবারে আমরা বাম সাইডে আমেরিকায় চলে যাই, এটা কিন্তু মেক্সিকো। মেক্সিকো, এই মেক্সিকো, এখানে একটা উপসাগর আছে, এই উপসাগরটা এই যে চারিদিক দিয়ে ঘেরা, এটার নাম হচ্ছে মেক্সিকো উপসাগর। উপসাগরের দুই তিন সাইডই হচ্ছে মহাদেশ দ্বারা বেষ্টিত থাকবে বা ভূখণ্ড দ্বারা বেষ্টিত থাকবে, কিন্তু যেটা হচ্ছে সাগর হবে, সেই সাগরের একটা অংশ বা অল্প অংশ, খুবই অল্প অংশ ভূখণ্ডের সাথে সংযুক্ত থাকবে, কিন্তু পুরাটাই হচ্ছে খোলা সাগরের সাথে বা মহাসাগরের সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে সাগর উপসাগর আমরা দেখলাম। বৃহত্তম সাগর হচ্ছে দক্ষিণ চীন সাগর। দক্ষিণ চীন সাগরের অবস্থানও কিন্তু দেখালাম, ওই যে ভিয়েতনাম এবং চীনের মাঝামাঝিতে। এই যে এটা তো চীন, এই দেশটা তো চীন, চীন, এবং এখানে হচ্ছে এই লম্বা করে এই দেশটা হচ্ছে এখানে ভিয়েতনাম। চীন ভিয়েতনামের পাশে এই জায়গাটা হচ্ছে দক্ষিণ চীন সাগর। এশিয়া মহাদেশের সর্ববৃহৎ সাগর হচ্ছে দক্ষিণ চীন সাগর। এই দক্ষিণ চীন সাগরের অর্থনৈতিক গুরুত্ব, ভূরাজনৈতিক গুরুত্ব অনেক বেশি, কারণ এই এই সাগরটার সাথে রিলেটেড একটা গুরুত্বপূর্ণ প্রণালী আছে, মালাক্কা প্রণালী আমরা পড়েছি, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মাঝামাঝিতে। এবং এশিয়া মহাদেশের যেই বড় বড় সাতটা সমুদ্র বন্দর আছে, তার মধ্যে নয়টাই হচ্ছে, সরি, নয়টা যে বড় বড় সমুদ্র বন্দর আছে, তার মধ্যে সাতটাই এই অঞ্চলে এতটুকুর মধ্যে আছে।
এখানে অসংখ্য ছোট 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 এবং বড় তো বেশ কয়েকটা চীনের বন্দর আছে। দ্বিতীয় বৃহত্তম বন্দর হচ্ছে এখানে এই যে মালাক্কা প্রণালীর সাথেই সিঙ্গাপুর পোর্ট। তো এখানে যেহেতু অনেক বড় বড় সমুদ্র বন্দর আছে এবং এখান দিয়ে আমরা যখন ওই যে লাইভ ট্রেকিং এ দেখিয়েছিলাম আপনাদের জাহাজের, মনে আছে কিনা, এখান থেকে অসংখ্য পণ্যবাহী জাহাজ হচ্ছে দেশের বাইরে এই বিদেশে চলে যায়, বিভিন্ন মহাদেশে, যেমন ইউরোপে, বিশেষ করে ইউরোপে, আমেরিকাতে, আফ্রিকাতে এবং এশিয়া থেকে এই যে পারস্য উপসাগরের এই দেশগুলো থেকে তেলবাহী যে ট্যাঙ্কার গুলো আছে সেগুলা এখান থেকে আবার কোথায় আসে, পূর্ব এশিয়ার দেশগুলোতে আসে। পূর্ব এশিয়ার দেশের মধ্যে চীন আছে, এখানে জাপান আছে, উত্তর কোরিয়া আছে, দক্ষিণ কোরিয়া আছে, এই দেশগুলোতে চলে আসে। এই কারণে দক্ষিণ চীন সাগরের অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি। তাহলে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ সাগর আমরা দেখলাম, এটা হচ্ছে দক্ষিণ চীন সাগর। এবং এশিয়া মহাদেশের আরেকটা আছে, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ হ্রদ বলা হয়। আমরা উপসাগর দেখলাম, কাকে বলে, সাগর দেখলাম, দ্বীপ উপদ্বীপ দেখলাম, আরেকটা হচ্ছে সেইটা সমুদ্রের সাথে রিলেটেড, হচ্ছে হ্রদ। হ্রদটা কি? হ্রদটা বিশাল জলাশয়, জলাভূমি হবে, অনেক বড় এলাকা জুড়ে থাকবে, কিন্তু এটার কোনো অংশই সমুদ্রের সাথে সংযুক্ত থাকবে না। এটা দেখা যাবে যে উপসাগরের থেকেও, কিছু কিছু উপসাগর আছে সে সকল উপসাগরের থেকেও অনেক বড়, কিন্তু সমুদ্রের সাথে সংযুক্ত না থাকার কারণে এটার নাম হয়ে গেছে হ্রদ। যেমন আমরা রাশিয়াকে বিভক্ত করার সময় আমরা দেখিয়েছিলাম যে রাশিয়া চলে এসে এখানে কাজাকিস্তানের পরে একটা জলরাশি আছে, এই জলরাশিটার কোথাও কোনো জায়গা, কোনো অংশই সমুদ্রের সাথে নাই। আপনারা কি দেখতে পাচ্ছেন সমুদ্রের সাথে সংযুক্ত আছে এই জায়গাটা? কোনো কোনো সাইড সমুদ্রের সাথে সংযুক্ত আছে দেখা যায় না। ম্যাম একটু চিহ্নিত করে দেন। এই যে এটা সংযুক্ত নেই। সমুদ্রের সাথে সংযুক্ত আছে, না ম্যাম। হ্যাঁ সংযুক্ত নাই, কিন্তু অনেক বড় জায়গা কিন্তু এটা। এই যে পারস্য উপসাগরে, পারস্য উপসাগরের থেকেও কিন্তু বড় এই কাস্পিয়ান সাগর। এই কাস্পিয়ান সাগরকে বলা হয় পৃথিবীর বৃহত্তম হ্রদ এবং এশিয়া মহাদেশেরও বৃহত্তম হ্রদ। এশিয়া মহাদেশের বৃহত্তম হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর। এই কাস্পিয়ান একটি হ্রদ, কিন্তু এটার নাম সাগর কেন? তো এটা কিন্তু প্রথমে সাগরের অংশ ছিল, আস্তে আস্তে আহ মানে মহাদেশগুলা কাছাকাছি হতে হতে সাগরটা আহ আর ছোট হতে থাকে। দেখা যায় যে এই যে এখানে যে সংযুক্ত হয়েছে এই জায়গাটার এই পাশের অংশ, এই পাশের অংশ এটা কিন্তু রাশিয়ার, এবং রাশিয়ার কিছু অংশ এই পাশে গেছে। তো এই যে জায়গাটা থেকে রাশিয়া দুই ভাগে বিভক্ত হয়েছে, বলেছিলাম এটা হচ্ছে উরাল সাগর। এই উরাল বা ইউরাল যেটাই বলবেন সেটাই হবে। এই ইউরাল পর্বতমালা, এখন এই পর্বতমালা কিন্তু আগে পর্বতমালা ছিল না, কোটি কোটি বছর আগে এইটা, এই যে এখান থেকে যে কাস্পিয়ান সাগরের যে জলরাশির অংশটা দেখতে পাচ্ছি, এইটা পুরাটাই এখানে যে এই সাগরের একটা অংশ ছিল। কিন্তু এই প্লেট গুলা, মহাদেশীয় যে প্লেট আছে, এই প্লেট গুলা কাছাকাছি হতে হতে এখানে পর্বতের সৃষ্টি হয়েছে এবং সমুদ্র মহাদেশের ওই পারে চলে গেছে, কিন্তু এই সাইডটা কিছুটা জলাভূমি থেকে গেছে। যেহেতু এই জলাভূমি থেকে সাগরটা আলাদা হয়ে গেছে এবং মাঝখানে মহাদেশ চলে এসেছে, কোনো অংশই সমুদ্রের সঙ্গে এখন আর সংযুক্ত নাই, সেই কারণে এটা এখন হ্রদ হয়ে গেছে। কিন্তু আগে যেহেতু সাগর ছিল, এটার নাম এখনো সাগর থেকে গেছে, কিন্তু এখন এটা হচ্ছে হ্রদ, কাস্পিয়ান সাগর একটি হ্রদ। তো এশিয়া মহাদেশের বৃহত্তম হ্রদ ম্যাম হচ্ছে কাস্পিয়ান সাগর, এটা হচ্ছে কাস্পিয়ান সাগর। এটাকে কি হচ্ছে আপনার লবণাক্ত সাগর বলুন। বা মৃত সাগর? না না, কাস্পিয়ান সাগর মৃত সাগর না। মৃত সাগর, উম মৃত সাগরের অবস্থান হচ্ছে এই যে এই সাইডে, এখানে জর্ডান আছে না, জি। জর্ডান, হ্যাঁ জর্ডান সাগর, যেটা জর্ডান সাগর, ওখানে লবণাক্ততার পরিমাণ এত বেশি যে ওখানে মানুষ হচ্ছে ভেসে বেড়াতে, মানে ভেসে বেড়াবে, মাছ টাছ এখানে বেঁচে থাকার উপযোগী থাকে না।
মানে এই কারণে এটাকে বলা হয় হচ্ছে মৃত সাগর। মানে মধ্যপ্রাচ্যের মধ্যে একটা, মানে মধ্যপ্রাচ্যের একটা মানে ওটাও একটা হ্রদ, লবণাক্ত হ্রদ মৃত সাগর। এটা জর্ডান এবং ইসরায়েলের মধ্যে অবস্থিত। এই যেখানে বললাম না যে ইসরায়েল আছে, ফিলিস্তিনি আছে, জর্ডান এই জায়গার উপরে আছে। আচ্ছা, মানচিত্রে আমি দেখিয়ে দেবো এরপরে যে এই মৃত সাগরের অবস্থানটা। মৃত সাগর বলার কারণ হচ্ছে এখানে লবণাক্তের পরিমাণ এত বেশি থাকে, এখানে মানে ওই জলাভূমিতে কোনো উদ্ভিদ এবং প্রাণী বসবাস করতে পারে না, কোনো মাছ বা অন্যান্য জলস্থ অনেক প্রাণী থাকে, তাই না? আহ কিন্তু এখানে লবণাক্ততার কারণে কোনো উদ্ভিদ প্রাণী মানে করতে পারে না, এই কারণে হচ্ছে ওইটার নাম দিয়েছে হচ্ছে মৃত সাগর। মৃত সাগর জর্ডান সাগর নামে পরিচিত। ইংলিশে ওইটাকে ডেড সি বলে। ডেড সি আর কাস্পিয়ান সাগর এক না, ওইটাও হ্রদ, জর্ডান সাগরও হ্রদ। এবং গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ। এই বৈকাল হ্রদ হচ্ছে রাশিয়ার মধ্যে। দীর্ঘতম নদী ইয়াংসি কিয়াং, 6380 কিলোমিটার। ইয়াংসি কিয়াং নদী হচ্ছে এশিয়ার দীর্ঘতম নদী এবং চীনের বৃহত্তম নদী। এই ইয়াংসি কিয়াং নদী হচ্ছে চীনের মধ্যে দিয়ে গেছে। বৃহত্তম সমভূমি, সমভূমি হচ্ছে পশ্চিম সাইবেরীয় সমভূমি, এই যে রাশিয়ার, এই যে এই দেশটা যে রাশিয়া, এই যে বিশাল বরফাচ্ছন্ন ভূমি, এটা হচ্ছে সমভূমি। রাশিয়ার বিশাল সমভূমি আছে এই অঞ্চলে। বৃহত্তম মরুভূমি গোবি মরুভূমি, এটা হচ্ছে চীন এবং মঙ্গোলিয়া দুইটা দেশের মধ্যে পড়েছে। মঙ্গোলিয়ায় বেশি, চীনে অল্প। চীন এবং মঙ্গোলিয়ায় হচ্ছে গোবি মরুভূমি, এটা এশিয়ার বৃহত্তম মরুভূমি। সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, 8848 কিলোমিটার। এই এভারেস্টটা কোথায়? এই এই ম্যাপটাতে ভালো করে বোঝা যাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি না ইন্ডিয়া, এই বড় পুরা দেশটা কিন্তু ইন্ডিয়া। এরপরে ইন্ডিয়ার উপরে দেখেন, খুব ভালো করে দেখেন যে এই যে নেপাল, নেপাল, এরপরে ভুটান। আমি যখন বাংলাদেশ পড়িয়েছিলাম কিন্তু তখন কিন্তু আহ হিমালয় পর্বতমালা দেখিয়েছিলাম, হিমালয় পর্বতমালা এরকম করে এই পুরা এই এলাকা জুড়ে হচ্ছে হিমালয়। নেপালের মাঝে গেছে, ভুটানের মাঝে গেছে, এখানে সিকিম আছে, সিকিমে আছে, এবং তিব্বত পুরাটা, চীনের তিব্বত। এই পুরা এলাকাটা হচ্ছে এত বিশাল জায়গা জুড়ে এইটা হিমালয় পর্বতমালা। হিমালয় পর্বতমালার অবস্থান তাহলে কোন কোন দেশের মধ্যে দিয়ে গেছে? চীন আছে, ইন্ডিয়া আছে, নেপাল আছে, ভুটান আছে, আহ, হিমালয় পর্বতমালার মাঝে। তাহলে পৃথিবীর কোথায় ছিলাম আমরা? সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্টের অবস্থান হচ্ছে আহ হিমালয় পর্বতমালার একটা মানে সব থেকে যেটা উঁচু পর্বত, সেটার নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। সর্বনিম্ন স্থান ডেড সি। ডেড সি, কিছুক্ষণ আগে মৃত সাগরের কথা জিজ্ঞাসা করলেন না, ওইটা ওই ওইটারই তলদেশ হচ্ছে সর্বনিম্ন স্থান। এশিয়ার সর্বনিম্ন স্থানে হচ্ছে ওই যে ডেড সি, 400 মিটার নিচু। এরপরে এশিয়া, পুরা এশিয়াকে আমরা ভাগ করছি হচ্ছে 5টা অঞ্চলে, পুরো 5টা অঞ্চলে এশিয়া মহাদেশকে ভাগ করছে। প্রথমে হচ্ছে দক্ষিণ এশিয়া, এরপরে দক্ষিণ পূর্ব এশিয়া, পূর্ব এশিয়ার আছে কিছু দেশ, মধ্য এশিয়ায় আছে, মধ্য এশিয়া যে কাজাকিস্তান, তাজিকিস্তান, ইস্তানযুক্ত যে দেশগুলা, আফগানিস্তান এবং পাকিস্তান ছাড়া বাকি যে দেশগুলোর সাথে স্থান আছে সেগুলো হচ্ছে মধ্য এশিয়া দেশ। আর বাকি থাকছে হচ্ছে পশ্চিম এশিয়ার দেশ, যেগুলো আরব দেশ নামে আমরা পরিচিত। এই 5 ভাগে হচ্ছে এশিয়া মহাদেশকে বিভক্ত করা যায়। প্রথমে আমরা যেই জায়গায় বসবাস করি বাংলাদেশ, এবং বাংলাদেশের আশেপাশের যে দেশগুলো, বাংলাদেশের দক্ষিণ এশিয়ার দেশ, এই দক্ষিণ এশিয়া নিয়ে আমরা আলোচনা করব। দক্ষিণ এশিয়া, দক্ষিণ এশিয়ার আয়তন এখানে দেয়া আছে এবং লেখা আছে জাতিসংঘের তথ্য মতো দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত দেশ হচ্ছে 8টি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে দক্ষিণ এশিয়ার যে 8টা দেশ, এই 8টাই হচ্ছে সার্কভুক্ত দেশ হিসেবে পরিচিত। সার্কের সদস্য হচ্ছে 8টা দেশ।
মানে 8টা দেশ আমরা দেখবো, যে এ মানচিত্রের 8টা দেশ আছে। 8টা দেশ কাউন্ট করবেন। একটা, এটা হচ্ছে আফগানিস্তান। পাকিস্তান 2টা, ইন্ডিয়া, নেপাল 4, ভুটান হচ্ছে 5, বাংলাদেশ 6, শ্রীলঙ্কা হচ্ছে 7, এবং এই যে মালদ্বীপ যেটা আমরা দেখতে পাচ্ছি না, এখানে ছোট ছোট দ্বীপ মিলে আছে, এটা হচ্ছে 8। এই 8টা দেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ। এই দক্ষিণ এশিয়ার মধ্যে আয়তন এবং জনসংখ্যায় বৃহত্তম দেশ হচ্ছে ভারত। এই দক্ষিণ এশিয়ার দেশের মধ্যে তো চীন নাই, তাহলে আয়তনে বৃহত্তম অবশ্যই হচ্ছে ভারত। কিন্তু যখন এশিয়া আসবে, শুধু এশিয়ার মধ্যে বৃহত্তম দেশ তখন হয়ে যাবে আয়তনে হচ্ছে চীন, আর জনসংখ্যায় ভারত। কিন্তু দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং আয়তনে জনসংখ্যায় দুইটাতেই বৃহত্তম হচ্ছে ভারত। আর ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ, জনসংখ্যাতেও ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ দক্ষিণ এশিয়ার। মাথাপিছু আয় সবচেয়ে বেশি হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপ কিন্তু অনেক রিচ কান্ট্রি। হিমালয় পর্বতমালা বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা, যা দক্ষিণ এশিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত। দক্ষিণ মানে কি? এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে। আমরা দেখতে পাচ্ছি যে ভারতের উত্তর সাইডে, কিন্তু এশিয়া মহাদেশের তো দক্ষিণ সাইডে আমরা, সেই কারণেই তো আমরা দক্ষিণ এশিয়ার দেশ। তো এশিয়ার দক্ষিণে হচ্ছে হিমালয় পর্বতমালার অবস্থান, এই যে এটা হচ্ছে হিমালয় পর্বতমালা। তাহলে এই 8টা দেশ কিন্তু মনে রাখবেন কোন জায়গার উপরে আছে। আফগানিস্তান, এরপরে পাকিস্তান। আফগানিস্তান পাকিস্তানের পাশেই যে একটু বর্ডার দেখা যাচ্ছে, এটা কিন্তু ইরান। এদের পর থেকে পশ্চিম এশিয়া শুরু। পাকিস্তান, ইন্ডিয়া, আমাদের বাংলাদেশ। বাংলাদেশের কিন্তু এক সাইডে, এই সাইডে যেমন ইন্ডিয়া, এই পারেও ইন্ডিয়া। এই যে এই জায়গাটা কে বলা হয় হচ্ছে চিকেন নেক। বাংলাদেশটাকে মিডিলে রেখে পুরা ইন্ডিয়াকে একবার দেখেন, মনে হবে যে এই যে এটা হচ্ছে মুরগির মুখ, এবং এটা হচ্ছে মাথা, আর এটা হচ্ছে গলা। যে বাংলাদেশ দুই ইন্ডিয়াকে ভাগ করে দিয়ে, মানে এই সাইডটা হচ্ছে মূল ভূখণ্ড, এবং এই চিকেন নেক দ্বারা মাথাটা হচ্ছে উত্তর পূর্ব সাইডে আছে। উত্তর পূর্ব ভারত, ভারতের উত্তর পূর্ব সাইড এটা। এরপরে ভুটান, ভুটান এবং নেপাল। ভুটান নেপালের মাঝামাঝিতেও ভারতের কিছু অংশ আছে। এই যে উপরে যে এতটুকু অংশটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে সিকিম। শুরু থেকেই কিন্তু 1947 সালের পর থেকেই সিকিম ভারতের অংশ ছিল না। সিকিম আলাদা হচ্ছে একটা স্বাধীন সার্বভৌম রাজ্য ছিল, কিন্তু 1975 সালে এই সিকিম হচ্ছে ভারতের অন্তর্ভুক্ত হয়, তো ভারতের মানচিত্রে যুক্ত হয়। শ্রীলঙ্কা, এখানে আছে মালদ্বীপ। এই 8টা হচ্ছে দক্ষিণ এশিয়ার 8টা দেশ। এই 8টা দেশে সার্কের অন্তর্ভুক্ত। এরপরে আর একটা যে ভাগ, সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। এই দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বমোট দেশ হচ্ছে 11টা। আগে আমরা দেখে আসি দক্ষিণ পূর্ব এশিয়া কোন সাইডে। যেই জায়গাতে বাংলাদেশ শেষ হয়েছিল, এই যে বাংলাদেশ, এখানে বাংলাদেশ শেষ হয়েছিল। বাংলাদেশ, এটা এটা বাংলাদেশ। এই বাংলাদেশের পর থেকেই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। এটা দেখলে মানে মনে হবে যে মানে বোঝা যাচ্ছে না ঠিক কোন অংশে আছে। যদি পুরো মানচিত্রে যান, এই যে এটা পুরো মানচিত্রে, এখানে এটাতে দেখেন যে আমরা দক্ষিণ এশিয়া দেখলাম। দক্ষিণ এশিয়া দেখলাম, এই দক্ষিণ এশিয়ার পর থেকেই, এখান থেকেই হচ্ছে এতটুকু, এই অঞ্চলটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়া, এটা দক্ষিণ এশিয়া, আর এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। এই এতটুকু অংশ আলাদা করে ওখানে দেয়া আছে, যেন ভালোভাবে বোঝা যায়। যেটা বাংলাদেশের পর থেকেই শুরু দক্ষিণ পূর্ব এশিয়া।
দ- প্রথমেই হচ্ছে মিয়ানমার। মিয়ানমার আমরা দেখতে পাচ্ছি কমলা কালারের যে দেশটা, এটা হচ্ছে মিয়ানমার। মিয়ানমারের সাথে হচ্ছে থাইল্যান্ড। মিয়ানমার, থাইল্যান্ড। এখন তিনটা দেশের নাম বলবো। এই তিনটা দেশকে একসাথে আগে ইন্দোচীন বলা হতো। একটা হচ্ছে লাওস, এই সবুজ কালারের, এটা হচ্ছে লাওস। লাল কালারের যে লম্বা একটা দেশ, এটা হচ্ছে ভিয়েতনাম। এই ভিয়েতনাম এর সাথে কিন্তু এই যে দক্ষিণ চীন সাগরের সম্পর্ক, এই পুরাটাই হচ্ছে দক্ষিণ চীন সাগর। দক্ষিণ চীন সাগরের দাবিদার দুইটা দেশ, একটা হচ্ছে চীন, এটা কিন্তু চায়না, আর এটা ভিয়েতনাম। ভিয়েতনাম আর এই যে এটা হচ্ছে কম্বোডিয়া। ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, পাশাপাশি তিনটা দেশ দেখেন লেখা আছে লাওস, কম্বোডিয়া, কম্বোডিয়া এবং এটা হচ্ছে ভিয়েতনাম। এই তিনটা দেশকে ইন্দোচীন বলা হতো। ইন্দোচীন, ইন্দোচীনের তিনটা দেশ। প্রশ্নে আসে যে ইন্দোচীনের দেশ কোনটি। লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, এই তিনটার মধ্যে যে কোনো একটা নাম দিবে। দেখা গেল যে অপশনে থাকলো মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ভিয়েতনাম। তাহলে উত্তর কোনটা হবে? ইন্দোচীনের দেশ? ভিয়েতনাম। ভিয়েতনাম। এরপরে অপশনে যদি থাকে হুম যে ইন্দোচীনের দেশ নয় কোনটা? অপশনে আছে হচ্ছে মিয়ানমার, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া। মিয়ানমার। কি? মায়ানমার। মিয়ানমার। হ্যাঁ, মায়ানমার। মায়ানমার ইন্দোচীনের দেশ না। এরপরে আরো নিচে নেমে যাই, এটা হচ্ছে থাইল্যান্ডের অংশ। এই থাইল্যান্ড সে যেখানে, সেখানে হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়ার এখানে একটা অংশ এবং এই যে এটা একটা অংশ। দ্বীপ, মালয়েশিয়া যেহেতু দ্বীপরাষ্ট্র, এবং মালয়েশিয়ার শেষে এই জায়গাতে হচ্ছে সিঙ্গাপুর। এই যে সিঙ্গাপুর লেখা আছে, সিঙ্গাপুর ছোট্ট একটা দেশ। সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে কিন্তু সিঙ্গাপুর স্বাধীনতা লাভ করে। দুইটা দেশ পেলাম এখানে আমরা, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। এবং এই পারে পুরা যেতে পারছে অনেকটা জুড়ে। আমরা জানি কতগুলা দেশ দ্বীপ নিয়ে ইন্দোনেশিয়া, প্রায় 7,500। পুরাটাই হচ্ছে ইন্দোনেশিয়া। এবং এখানে এই যে মালয়েশিয়ার ওপরে, এখানে যে মালয়েশিয়া আছে না, মালয়েশিয়ার ওপরেই একটা গাঢ় নীল কালারের একটা দেশ দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে ব্রুনেই। আর একটা দেশ আছে ফিলিপাইন, এটা। আর এখানে ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা প্রাপ্ত আরেকটা দেশ পূর্ব তিমুর, ইস্ট তিমুর লেখা আছে এখানে। তাহলে আমরা এখন কাউন্ট করবো কয়টা দেশ পড়লাম। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, ফিলিপাইন 11টা। দক্ষিণ পূর্ব এশিয়ার 11টা দেশ। এগুলো হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার উপরেই আমরা পাবো হচ্ছে পূর্ব এশিয়ার দেশ। পূর্ব এশিয়ার দেশ মানেই হচ্ছে চীনের সাথে যে কয়টা দেশ আছে, চীন আছে, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, আর হচ্ছে মঙ্গোলিয়া। এই যে এই অংশটা, এই অংশটা হচ্ছে পূর্ব এশিয়ার দেশ। মঙ্গোলিয়া, চায়না, এখানে পাশাপাশি দুইটা দেশ, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। কোরিয়া উপদ্বীপের এই দুইটা দেশ। এই উপদ্বীপটা আগে একটাই দেশ ছিল, পরবর্তীতে ভাগ হয়ে দুইটা দেশ হয়েছে, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। এবং এখানে একটা কোরিয়া প্রণালী আছে। এই কোরিয়া প্রণালী উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়াকে জাপান থেকে পৃথক করেছে। এটা হচ্ছে জাপান। ডিপ কালারের যে এটা, এটা হচ্ছে জাপান।
এবং ওপরে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। তাহলে পূর্ব এশিয়ার আমরা দেশ পেলাম হচ্ছে 5টা: মঙ্গোলিয়া, চায়না, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং জাপান। মধ্য এশিয়ার দেশ, মধ্য এশিয়ার দেশ যতগুলা স্থান শব্দ আছে, যে কাজাকিস্তান, উজবেকিস্তান, তারপরে এখানে আছে কিরগিজিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান। একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, মধ্য এশিয়ার 5টা দেশ। এরপরে পশ্চিম এশিয়ার আমরা দেশ দেখবো। তাহলে দেশগুলা দেখা শেষ হবে। এরপরে আমরা ভারত নিয়ে একটু আলোচনা করব। এই যে পারস্য উপসাগর, যেটা নিয়ে আমরা খুব আলোচনা করি, পারস্য উপসাগরের এখানে একটা প্রণালী আছে। প্রণালীর নাম কি? মনে নাই? হরমুজ প্রণালী না? কি? হরমুজ। হ্যাঁ, এই যে হরমুজ প্রণালী পারস্য উপসাগর এবং আরব সাগরকে একত্রিত করেছে। এই যে এখানে যে দেশগুলা, ইরান, ইরানের পরেই হচ্ছে ইরাক, ওপরে আছে আজারবাইজান, এটা হচ্ছে জর্জিয়া, আর্মেনিয়া, তুর্কি, এই যে পুরা এটা লালটা তুর্কি, সিরিয়া, এখানে লেবানন, ইসরায়েল, প্যালেস্টাইন, জর্ডান, সৌদি আরবে, সবুজ পুরা জায়গাটা হচ্ছে সৌদি আরবিয়া, ইয়েমেন, ওমান, এটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এই যে ইউএই যেটাকে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত, ইউনাইটেড আরব এমিরাটস, কাতার, এই গোলাপি দেশটা হচ্ছে কাতার, বাহরাইন, বাহরাইন হচ্ছে ছোট্ট একটা দ্বীপরাষ্ট্র, এই যে এটা হচ্ছে বাহরাইন। এরপরে আর একটা আছে, এই কুয়েত সিটি। এখানে 14টা দেশ আছে। এই যে পশ্চিম এশিয়ার বা আরব দেশের মধ্যে এখানে আছে হচ্ছে পশ্চিম এশিয়ার দেশ 14টা। তাহলে হিসাব করলে কতটা হয়? প্রথমে আমরা পড়লাম দক্ষিণ এশিয়ার 8টা, এরপরে 11টা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার, পূর্ব এশিয়ার হচ্ছে 5টা, মধ্য এশিয়ার 5টা, আর পশ্চিম এশিয়ার হচ্ছে 14টা। কয়টা হয়? 10, 18, 43টা, তাই না? আর একটা দেশ কোথায় মিসিং গেল? আচ্ছা, স্বাধীন দেশ হচ্ছে 44টা পড়েছিলাম। একটা, আচ্ছা, বুঝতে পেরেছি। এই যে ইসরায়েল নিয়ে, মানে ইসরায়েল এবং প্যালেস্টাইন, এই দুইটা, মানে একটা দেশ ধরা হয়। প্যালেস্টাইনকে এখনো জাতিসংঘের হিসাবে ধরা হয় না, সেই কারণে হয়তো এটা বাদ গেছে। তাহলে এখানে হবে 15টা আচ্ছা ম্যাম, পশ্চিম এশিয়ায়। সিঙ্গাপুর কি দক্ষিণ পূর্ব হুম এশিয়ার দেশ? হুম হুম। আমরা এবার দক্ষিণ পূর্ব, আমি তো বলে দিয়েছিলাম যে সবগুলা দেশ নিয়ে কিন্তু আমরা পড়াশোনা করব না ডিটেলসে, কিন্তু এশিয়ার যে কয়েকটা দেশ নিয়ে আলোচনা করব সেটার মধ্যে একটা হচ্ছে ভারত। কি নিয়ে পড়তে হবে আমাদেরকে? ভারত নিয়ে পড়তে হবে। এরপরে চায়না নিয়ে পড়তে হবে। আর পশ্চিম এশিয়ার কিছু দেশ আছে, সেগুলো নিয়ে আমরা পড়বো, যেমন ইসরায়েল প্যালেস্টাইন নিয়ে পড়বো, আহ ইরান নিয়ে অল্প পড়বো। কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য ইন্ডিয়া এবং চায়না। তো ভারত নিয়ে কিছু একেবারে ফান্ডামেন্টাল তথ্য, সেটা হচ্ছে ভারত স্বাধীনতা লাভ করে কত সালে? 1900 47। সালে, 1947 সালে। হুম। কত তারিখে? 15ই আগস্ট। 1947 সালের 14ই আগস্ট। কাদের থেকে স্বাধীনতা লাভ করে? ম্যাম, 15ই আগস্ট যে তারা স্বাধীনতা দিবস পালন করে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, একটা হচ্ছে 14 আগস্ট, আপনি 14 আগস্ট বলেছিলেন।
ম্যাম 15 আগস্ট হচ্ছে বলেছিলাম। 15। আর পাকিস্তান থেকে সম্ভবত তারা আর কি স্বাধীনতা অর্জন করে। না, পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করে না সেদিন। এই যে এই 2টা তারিখ, এই 2টা তারিখে হচ্ছে দুইটা স্বাধীন দেশের জন্ম হয়। একটা হচ্ছে ভারত বা ইন্ডিয়া, আর একটা হচ্ছে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। পাকিস্তান তখন কিন্তু 2টা অংশ ছিল, এই যে পাকিস্তান যেটা আমরা সবুজ এই অংশটা দেখতে পাচ্ছি, এবং এই যে গোলাপি ভূখণ্ডটা বর্তমান বাংলাদেশ, এই 2টা মিলে হচ্ছে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল। এটা হচ্ছিল পূর্ব পাকিস্তান, পূর্বে অবস্থিত তাই, আর এটা হচ্ছে পশ্চিম পাকিস্তান, আর মিডিলে হচ্ছে হম ইন্ডিয়া। এই পুরা অঞ্চলটাই, এই এই পুরা অঞ্চলটাই হচ্ছে, এই যে এটা পুরো অঞ্চলটাই একটা পরাধীন একটা রাষ্ট্র ছিল। এই অঞ্চলটাই 1947 সালের আগ পর্যন্ত কারা শাসন করত? পাকিস্তান শাসন করতো কি? ম্যাম ভারতীয় এইটাকে বলে ভারতীয় উপমহাদেশে। ভারতীয় উপমহাদেশকে শাসন করতো কারা? ব্রিটিশরা। প্রায় 200 বছর, 190 বছর শাসন করে গেছে ব্রিটিশরা, তাই না? এই ব্রিটিশদের কাছ থেকেই 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান এবং 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। 1947 সালের 14ই আগস্ট এবং 15ই আগস্ট। আর ভারত স্বাধীনতা লাভ করে হচ্ছে 1947 সালের 15ই আগস্ট। এই দিন স্বাধীন হয় হচ্ছে ভারত এবং পাকিস্তান, মানে 2টা রাষ্ট্রের জন্ম হয়। জন্ম হয় এই কারণেই যে এর আগে কিন্তু মানে পাকিস্তান নামের কোনো কথাই ছিল না। পাকিস্তান রাষ্ট্রে মানে নতুন একটা রাষ্ট্র জন্মগ্রহণ করে, যে ভারত তো এটা পরিচিত, কিন্তু পাকিস্তান নামের আগে কোনো অস্তিত্ব ছিল না। যে এই পাকিস্তান রাষ্ট্র নতুন ভাবে জন্ম লাভ করে, যে ধর্মের ভিত্তিতে, যে মুসলমান সংখ্যাগরিষ্ঠ যে অঞ্চলগুলো ছিল সে অঞ্চলগুলো নিয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। এবং যে যেটা হচ্ছে তোমার সনাতনী ধর্ম হিন্দু, এই ধর্মাবলম্বীর লোকেরা যে অঞ্চলে থাকে সেটাকে করা হয় হচ্ছে ইন্ডিয়া। মানে পুরাটাই ছিল ইন্ডিয়া, শুধুমাত্র ইসলামের ভিত্তিতে, ইসলাম ধর্মের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। তো একদিন আগে পাকিস্তানের সৃষ্টি হয়। পাকিস্তান রাষ্ট্র হচ্ছে স্বাধীনতা লাভ করে 14ই আগস্ট, এবং পরের দিন হচ্ছে 15 তারিখে স্বাধীনতা লাভ করে ব্রিটিশদের কাছ থেকে ভারত। তো এটার কারণ হচ্ছে যে স্বাধীনতা উম, যে ঘোষণাপত্র সেইটা তো হস্তান্তর করতে হয়। তো পাকিস্তানকে হস্তান্তর করেছিল 14 তারিখে লর্ড মাউন্ট ব্যাটেন নিজে উপস্থিত থেকে। তো উনি আবার সেই দিনই ভারতে যে তাদের হাতে স্বাধীনতার ঘোষণাপত্রটা দিতে পারেনি বা স্বাক্ষর করতে পারেনি, একদিন দেরি হয়েছিল, মানে পরের দিন পৌঁছে ভারতে যে উনি স্বাধীনতা পত্র দেয়, ঘোষণাপত্রটা তাদের হাতে তুলে দেয়। এই কারণে মানে ডেটের মানে হয়েছে যে একদিনে একদিন হচ্ছে মানে 14 তারিখে পাকিস্তান, এবং পরের দিন লর্ড মাউন্ট ব্যাটেন যে ওখানে স্বাধীনতার ঘোষণাপত্রটা ওদের হাতে দেয়। তো দুই দেশের ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় লর্ড মাউন্ট ব্যাটেন নিজেই ছিল, মানে নিজে থেকে এই হস্তান্তর প্রক্রিয়াটা সম্পন্ন করতে চেয়েছিল বলেই একদিন দেরি হয়, না হলে একই দিনেই হয়ে যেত। তো 1947 সালে আমরা দেখলাম যে 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করে, কিন্তু ভারতের স্বাধীনতার পরে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় থাকে, সংবিধান রচনা করা, মানে কিভাবে একটা দেশ পরিচালিত হবে, সেইটা কিন্তু ভারতের তখনও ছিল না। কারণ ভারত তখন ব্রিটিশদের অধীনে ছিল। ব্রিটিশরা যে আইনে ভারত পরিচালনা করত বা এই উপমহাদেশ পরিচালনা করতে সেভাবে পরিচালিত হতো। এটা পরিচালিত হতে হচ্ছে 1935 সালে ভারত শাসন আইন নামে একটা আইন পাশ করেছিল ব্রিটিশ পার্লামেন্টে। ওই আইন দ্বারা ভারত পরিচালিত হতো। তো ভারত তো যেহেতু এখন স্বাধীন রাষ্ট্র, 1935 সালের ভারত শাসন আইন দ্বারা কিন্তু ভারত আর পরিচালিত হবে না, তাদের নিজস্ব একটা সংবিধান থাকা জরুরি। তো এই সংবিধানটা কিন্তু 1947 সালে তারা রচনা করতে পেরেছিল না, তাদের 3 বছর সময় লেগেছিল। তারা ভারতের সংবিধান রচনা করেছিল 1950 সালে। তো এখন কথা হচ্ছে 1947 থেকে 1950 সালে এই যে 3 বছর, এই 3 বছর তাহলে ভারত কিভাবে পরিচালিত হলো? ভারত কিন্তু এই 3 বছরও ওই যে ভারত শাসন আইন যেটা ছিল ওই আইন দ্বারাই পরিচালিত হয়েছিল। এবং লর্ড মাউন্ট ব্যাটেন উনি কিন্তু দেশে ফিরে যায়নি, উনি ভারতের রাষ্ট্রপ্রধান হিসাবে ভারতে থেকে গেছিল। ভারত যখন 1950 সালে
তাদের সংবিধান রচনা করলো, তখন সংবিধান অনুযায়ী ভারত পরিচালিত হলো। তার আগে ইন্ডিয়াকে বলা হতো ডোমিনিয়ন অফ ইন্ডিয়া, মানে এর শাসন কাজটা হচ্ছে ওই যে ব্রিটিশদের যে আইন ওটা দ্বারাই পরিচালিত হতো। ওই সময়টা ওই 3 বছর লর্ড মাউন্টব্যাটেন মানে ভাইসরয়, ওনার পদ ছিল ভাইসরয়, ইনি রাষ্ট্রপ্রধান হিসাবে থেকে যায় এবং 1935 সালের ভারত পরিচালনার জন্য যে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন কে হবে রাষ্ট্রপ্রধান? রাষ্ট্রপ্রধান হবে রাষ্ট্রপতি। কথা শোনা যায় না আমার? ম্যাম, মাঝখানে আপনি ডিসকানেক্টেড ছিলেন। কতটুকু শোনা গেছে আমাকে? মানে যে ভারতের রাষ্ট্রপ্রধানের আচ্ছা, ভারতের অর্থ কি? রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি এবং সরকার প্রধান হবে হচ্ছে প্রধানমন্ত্রী। হুম, তাহলে সরকার প্রধান হবে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপ্রধান হবে রাষ্ট্রপতি। আর সংবিধান রচিত হলো তাহলে ভারতের কত সালে? 1950 সংবিধান সালে। রচনা হয়েছে 1950 সালে। 1950 সালে সংবিধান অনুযায়ী ভারত প্রজাতন্ত্রে পরিণত হয় এবং রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি, সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। এখন ভারতের রাজনৈতিক এবং নির্বাচন পদ্ধতি সম্পর্কে আমি একটু বলি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে দক্ষিণ এশিয়ার হচ্ছে সর্ববৃহৎ রাষ্ট্র, আমরা দেখলাম যে ভারত, এটা বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র। ভারতকে বলা হয় বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। এখানে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। এই যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার দুটি উপায়ে গঠিত যে কোনো দেশের, মানে বিশ্বের যে যুক্তরাষ্ট্রীয় সিস্টেম, এটা হচ্ছে দুই ভাবে হয়। একটা হচ্ছে কেন্দ্রমুখী, আর একটা হচ্ছে মানে প্রথমে আমি কেন্দ্রমুখীটা বলি। এটা হচ্ছে ছোট ছোট অনেকগুলো রাষ্ট্র বা অঞ্চল পাশাপাশি অবস্থান করবে, কিন্তু তাদের নিজেদের শক্তি বৃদ্ধির জন্য তারা একসাথে হয়ে নিজেদের শক্তি বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা গঠন করবে। হুম, মানে এটা আলাদা আলাদা স্বায়ত্তশাসন থাকবে না, পাশাপাশি অনেকগুলা হচ্ছে যে আমাদের যেমন নির্বাচনী এলাকা থাকে, ওই যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থাতে কি হবে যে ওই আলাদা আলাদা এলাকাগুলোকে আলাদা আলাদা স্টেট হিসাবে ঘোষণা করা হবে, কিন্তু তারা সার্বভৌম হবে না, তারা তাদের কাজের জন্য কেন্দ্রের কাছে। আচ্ছা, নেটের কি এখনো প্রবলেম হচ্ছে? না ম্যাম, আপনাকে আচ্ছা। শুনতে পাচ্ছি। হুম। তো মানে যে যে প্রক্রিয়ায় এটা ভাগ হবে একটা দেশ, সেটা হচ্ছে যে কেন্দ্রের কাছে এরা দায়বদ্ধ থাকবে সব কাজের জন্য, কেন্দ্রই নিয়ন্ত্রণ করবে, কিন্তু কাজের সুবিধার্থে হচ্ছে ছোট ছোট অংশে একটা দেশকে ভাগ করা হবে। হ্যাঁ, আরেকটা পদ্ধতি যেটা হচ্ছে যে একটা দেশকে অনেকগুলো অঞ্চলে ভাগ করা হবে, এটাও শাসন কার্যের সুবিধার জন্যই ভাগ করা হবে। কিন্তু এই যে ছোট ছোট অনেকগুলো রাষ্ট্র বা অংশে ভাগ করা হলো এবং যাদেরকে ভাগ করা হলো, তারা কিন্তু নিজেরা স্বায়ত্তশাসন ভোগ করবে, মানে এরা নিজেদের মতো করে চলতে পারবে। কিছু কিছু বিষয় শুধু সরকার ঠিক করে দিবে, কিছু কিছু বিষয় যে বিষয়গুলা কেন্দ্রীয় ভাবে সিদ্ধান্ত হবে, কিন্তু বাকি সকল বিষয় হচ্ছে ওই যে আলাদা আলাদা এক্ষেত্রে স্টেট। ম্যাম, হুম। কেন্দ্রীয় সরকার হচ্ছে প্রতিরক্ষা অর্থ আন্তর্জাতিক বিষয়ের এটা মধ্যে হচ্ছে। অনেক সময় থাকে, এরপরে ওটা নিজস্ব মানে প্রত্যেকটা দেশ আলাদা আলাদা ভাবে তাদের বিষয়গুলা ঠিক করে দিবে যে কোন কোন বিষয় হচ্ছে আমরা কেন্দ্রের হাতে রাখবো, আর কোন কোন বিষয় হচ্ছে ওই যে আহ, রাজ্যের হাতে দিয়ে দিবে। ঠিক আছে? তো এই পদ্ধতিটাই হচ্ছে ভারত অবলম্বন করে, এইভাবে তারা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার।
যে সরকার ব্যবস্থায় যেখানে ছোট ছোট অনেকগুলা রাষ্ট্রে ভাগ করবে, যেগুলা ভারত যার নাম দিয়ে হচ্ছে রাজ্য, এই রাজ্যগুলা পূর্ণভাবে স্বায়ত্তশাসন ভোগ করবে। তো ভারতের যুক্তরাষ্ট্র আইনসভার হচ্ছে দুইটা কক্ষ, দুই কক্ষ বিশিষ্ট, দুই কক্ষ বিশিষ্ট আইনসভা। একটার নাম হচ্ছে উচ্চকক্ষ। লোকসভা, হুম। উচ্চ কক্ষের উচ্চ নাম হচ্ছে কক্ষকে বলা হয় রাজ্যসভা। 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 উচ্চ কক্ষকে রাজ্যসভা বলা হয়, এবং নিম্ন কক্ষ আর একটা, নিম্ন কক্ষ হচ্ছে নিম্ন কক্ষকে বলা হয় লোকসভা। লোকসভা। লোকসভা, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে যে এটা ভারতের রাজ্যগুলো যেহেতু স্বায়ত্তশাসিত, ভারতে কয়টা রাজ্য আছে? এই পুরা ভারতে ম্যাম, রাজ্য হচ্ছে 28টা। 28টা। এই 28টা। 28টা 28টা রাজ্য রাজ্য মানে আর হচ্ছে 8টি কেন্দ্র শাসিত হুম, অঞ্চল। হ্যাঁ, 8টি হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল আছে। তো এই যে এই রাজ্যগুলো স্বায়ত্তশাসন ভোগ করে, রাজ্যেও রাজ্য আইনসভা রয়েছে, মানে পুরা 8টার একটা, এই যে পুরা 8টা আমি বললাম, এই 8টার একটা হচ্ছে আইনসভা আছে, মানে পার্লামেন্ট আছে। আবার এই 28টা নিজের নিজের জায়গায় এরকম এরকম ছোট ছোট তো আলাদা রাজ্য আছে, প্রত্যেকটার আবার নিজস্ব হচ্ছে আইনসভা আছে, ঠিক আছে। যেমন হচ্ছে পশ্চিম বাংলা, পশ্চিম বাংলা একটা রাজ্য না ভারতের? এই পশ্চিম বাংলার একটা নিজস্ব আবার পার্লামেন্ট আছে। এই পার্লামেন্টকেও দুই ভাগে ভাগ করা হয়, একটা নাম হচ্ছে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ। মানে সারা বাংলাদেশের যেই পার্লামেন্ট সেটার দুইটা কক্ষ, একটা হচ্ছে রাজ্যসভা, একটা লোকসভা। আবার রাজ্য রাজ্যের রাজ্যগুলানেরও পার্লামেন্ট আছে, সেটার দুই কক্ষ, সেটাও দুই কক্ষ বিশিষ্ট। উচ্চ কক্ষকে বলা হয় হচ্ছে বিধান পরিষদ, এবং নিম্ন কক্ষকে বলা হয় বিধানসভা। বিধানসভা। হুম। আমাদেরকে জানতে হবে তাহলে বিধানসভা কি। তবে ম্যাম, বিধানসভা যেটা আমরা পড়লাম, তবে ম্যাম ভারতে বর্তমানে হচ্ছে 5টা রাজ্য ব্যতীত সব হুম, রাজ্যের রাজ্য আইন পরিষদই এক কক্ষ। হ্যাঁ হ্যাঁ, যে আগে যে এ, কি ছিল না, এই যে কাশ্মীর, এই কাশ্মীরকে তো আগে স্বায়ত্তশাসন অঞ্চল, মানে কেন্দ্র মানে দ্বারা পরিচালিত হতো, ওইটাকেও এখন অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। ওখানে 3টা অঞ্চল ছিল। তাহলে আমাদেরকে দেখতে হবে যে বিধানসভা কি, উচ্চকক্ষ যে যে রাজ্যসভা এবং লোকসভা এগুলা কি। এবং আরেকটা জটিল বিষয় আছে যে রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচনও কিন্তু আমাদের মতো হয় না, ওখানেও একেবারে নির্বাচনের মাধ্যমে ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। তো বিধানসভা, এই যে বিধানসভা, বিধানসভাটা কি? বিধানসভা হচ্ছে, যেহেতু ভারতে অনেকগুলা রাজ্য রয়েছে, কয়টা রাজ্য? 28টা রাজ্য রয়েছে, এবং রাজ্যগুলো প্রত্যেকটাই হচ্ছে স্বায়ত্তশাসিত, কিন্তু কেন্দ্রশাসিত রাজ্য ছাড়া, মানে যেগুলো কেন্দ্রশাসিত সেই রাজ্যগুলো ছাড়া বাকি যে রাজ্য সেগুলো সবগুলাই হচ্ছে স্বায়ত্তশাসিত। এই স্বায়ত্তশাসিত প্রতিটা রাষ্ট্রের তাদের যে আইনসভা, তার নাম হচ্ছে বিধানসভা। তাহলে বিধানসভা কি? যে আলাদা আলাদা যেগুলো স্বায়ত্তশাসিত রাজ্য রয়েছে, বারবার আমার রাষ্ট্র বের হয়ে যাচ্ছে, রাজ্য। ম্যাম, হুম। এক্ষেত্রে প্রাদেশিক সভা বলতে পারি আমরা। আপনার কথা না ক্লিয়ার বোঝা যাচ্ছে না, প্রাদেশিক। প্রাদেশিক মেসেজ দেন। প্রাদেশিক আইনসভা ম্যাম। হুম হুম হুম, প্রাদেশিক প্রাদেশিক আইনসভা। আইনসভা। বিধানসভাটা কি আমি বলি, বাংলাদেশের যেমন পার্লামেন্ট আছে না, এইরকমই হচ্ছে প্রত্যেকটা রাজ্যের একটা পার্লামেন্ট, ধরে নিতে হবে যে ওটাই হচ্ছে বিধানসভা। ওখানে নির্বাচন হবে, আমাদের যেমন 30টা আসন আছে, 30টা আসনে 30 জনকে নির্বাচন করে, এবং নির্বাচনের পর কি ওই 30 জন পার্লামেন্টের সদস্য হয়, ওই ওই রাজ্যের 30 জন হচ্ছে বিধানসভার সদস্য, ধরে নেন। এখন
ওখানে তো অনেকগুলা দল নির্বাচন করবে। দেখা গেল 3টা দল নির্বাচন করলো, 300টা আসন রয়েছে, আমি ধরে নিলাম যে 300টা আসন, এর মধ্যে একটা দল পেয়েছে, প্রথম দল পেয়েছে হচ্ছে 80টা, দ্বিতীয় দল যে সে পেয়েছে হচ্ছে 70টা, পরের জন তাহলে কত পাবে? 50টা। তো তাহলে এই দলটা 80, যারা হচ্ছে 80টা আসন পেল, তাহলে সেই দলটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো, এই সংখ্যাগরিষ্ঠ দলই হচ্ছে সরকার গঠন করবে। তো এই সংখ্যাগরিষ্ঠ দলের যে প্রধান বা নেতা হবে সেই হবে সরকার প্রধান, মানে প্রধানমন্ত্রী হবে এই বিধানসভার। আমাদের দেশের পার্লামেন্টটা যেভাবে হয় ওই বিধানসভাটা একইভাবেই হয় একটা রাজ্যের জন্য, যে একেবারে আমাদের জাতীয় সংসদ নির্বাচন যেভাবে হয়, যে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে সেই দলের সরকার গঠন করবে এবং তার প্রধান যে নেতা সেই হচ্ছে প্রধানমন্ত্রী হবে। এর মেয়াদ হচ্ছে 5 বছর, এই বিধানসভার মেয়াদ হবে 5 বছর, 5 বছর পর পর কিন্তু নির্বাচন হবে এই বিধানসভার। ম্যাম, বিধানসভার নেতা তো প্রধানমন্ত্রী না, মুখ্যমন্ত্রী হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুখ্যমন্ত্রী, আমি প্রধানমন্ত্রী বলছি, ওদের প্রধানমন্ত্রীকে ওদের মুখ্যমন্ত্রী বলে, মানে বিধানসভার প্রধানমন্ত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী। ঠিকই বলেছেন আপনি। এই মুখ্যমন্ত্রী নির্বাচিত হবে হচ্ছে 5 বছরের জন্য, 5 বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপরে হচ্ছে লোকসভা। লোকসভা হচ্ছে পুরো ভারতের যে আইনসভা তার নিম্ন স্তর। পুরো ভারতের যেটা নিম্ন স্তর আমরা দেখলাম, এই যে এটা নিম্ন স্তর বা নিম্নকক্ষ, সেটাকে বলা হচ্ছে লোকসভা। এটা মূলত ভারতের আইনসভার প্রধান অংশ। লোকসভায় নির্বাচন করে পুরো ভারত থেকে রাজনৈতিক দল, মানে যতগুলা রাজ্য আছে সব জায়গা থেকে এই লোকসভার প্রার্থী দেয় এবং নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পদ্ধতি একই রকমই, যে 5 বছর পর পর হবে। এখানে আসন হচ্ছে 547 থেকে 552 পর্যন্ত আসন নেওয়া যাবে। বর্তমানে সম্ভবত 47টাই, যে এই যে সর্বশেষ যে সরকার, এটা লোকসভার আহ আহ, প্রার্থী হচ্ছে মানে সদস্য হচ্ছে 547। এই লোকসভা পুরো ভারতের আইনসভা, এই লোকসভা থেকে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। বিধানসভা আমরা দেখলাম হচ্ছে মুখ্যমন্ত্রী। তো এই 47টা সদস্য, তার মধ্যে যে হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা যে দল অর্জন করবে সেই দলের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী হবে। এই 47টার মধ্যে হচ্ছে 545টা হচ্ছে নির্বাচিত প্রতিনিধি থাকবে, বাকি 2টা হচ্ছে রাষ্ট্রপতি মনোনীত করবে। 2টা থাকলো না, এই 2টা হচ্ছে রাষ্ট্রপতি তার নিজের পছন্দ অনুযায়ী সদস্য নির্বাচন করে এই লোকসভার সদস্য করবে। 2টা প্রার্থী। এই নির্বাচনটাও 5 বছর পর পর হবে। এবার রাজ্যসভা কিন্তু একটু আলাদা। রাজ্যসভা যেটা উচ্চকক্ষ, এই রাজ্যসভার সিলেকশন পদ্ধতিটা আলাদা এবং এটা কিন্তু 5 বছর পর পর না। এই রাজ্যসভার সদস্য হচ্ছে 550, এই 250 জন। এই 250 জনের মধ্যে 3 ভাগে ভাগ করা হয়। 3 ভাগে ভাগ করলে হচ্ছে 83 জন অথবা 84, সরি 83 অথবা 84 জন। এই 83 অথবা 84 জন নির্বাচিত হয় হচ্ছে 2 বছরের জন্য। প্রতি 2 বছর পর পর 84 জন হচ্ছে অবসরে যাবে এবং নতুন 84 জন হচ্ছে এই 250 জনের সাথে যুক্ত হবে। এখন এই 250 জনের মধ্যে 238 জন হচ্ছে সরাসরি নির্বাচিত হয়, তাহলে বাকি কতজন থাকে? 12 জন থাকে। এই 12 জন হচ্ছে রাষ্ট্রপতি মনোনয়ন দেবে এই উচ্চকক্ষ। যখন আমরা লোকসভা দেখলাম, লোকসভাতে দেখেছিলাম যে 547 জনের মধ্যে 2 জন রাষ্ট্রপতি মনোনয়ন দিত, কিন্তু রাজ্যসভার 250 জনের মধ্যে 12 জন, এই 12 জনই মনোনয়ন দেয় হচ্ছে রাষ্ট্রপতি। কিছু কিছু বিষয় বিবেচনা করে এই 12 জনকে মনোনয়ন দেয়, সেটা হচ্ছে শিল্প, সাহিত্য, বিজ্ঞান, সমাজসেবা এবং আরো অনেক ক্ষেত্র আছে, সেই জায়গাগুলো থেকে নাই। এটার কারণ আছে একটা, যে ভারত কিন্তু অনেক বড় একটা দেশ। এত বড় দেশ পরিচালনার জন্য সেই দেশের যদি যে সকল মানুষগুলা আহ সংসদ সদস্য নির্বাচিত হলো, তাদের মধ্যে থেকে শিল্প ক্ষেত্রে অথবা সাহিত্য মনা অথবা বিজ্ঞানে আহ
হ্যাঁ, অনেক মানে বিজ্ঞানের ক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়ে যাবে এইরকম কোনো লোক যদি সংসদ সদস্য না হয় তাহলে এইসব ক্ষেত্রে কিন্তু এত বড় একটা দেশ পিছিয়ে পড়বে। এই কারণে এইসব ক্ষেত্র থেকে কিছু কিছু লোককে রাষ্ট্রপতি মনোনয়ন দেয়, এটার সংখ্যা হচ্ছে 12টা। তো এইটা কিন্তু 5 বছর পর পর নির্বাচিত হয় না, এটার সদস্য হচ্ছে 250 জন সদস্য, এবং এটার 1/3 প্রতি 2 বছর পর পর অবসরে যাবে, এবং লোকসভা এবং এই যে বিধানসভা ওগুলা থেকে নির্বাচিত হয়ে আরো 84 জন সদস্য হচ্ছে এই 250 জনের সাথে যুক্ত হবে। মানে প্রতি 2 বছর পর পর নতুন 84 জন সদস্য যুক্ত হয়। তো এই আর যেটা বলছিলাম যে কেন্দ্র শাসিত অঞ্চল আছে, এই কেন্দ্র শাসিত অঞ্চল ভারতের কয়টা? ভারতের কেন্দ্র শাসিত অঞ্চল হচ্ছে 8টা হচ্ছে কেন্দ্র শাসিত অঞ্চল, যেমন দিল্লি, এরপরে চণ্ডীগড়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে এবং নিকোবর দ্বীপপুঞ্জ, এই যে একেবারে ভারত, এই যে বঙ্গোপসাগরের, ভারত মহাসাগরের একটা দ্বীপ হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ভারত থেকে কিন্তু অনেক, মূল যে ভূখণ্ড ভারতে সেটা থেকে কিন্তু অনেক দূরে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, এটা ভারতের মধ্যে। এটা হচ্ছে একটা কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের। এরপরে রয়েছে পন্ডিচেরি, লাক্ষাদ্বীপ, এই যে লাক্ষা আইল্যান্ড দেখা আছে, লাক্ষাদ্বীপ, এই লাক্ষাদ্বীপ। এরপরে আছে জম্মু কাশ্মীর, দমন, লাদাখ আছে, লাদাখ এখানেই জম্মু কাশ্মীরের পরে নিচে হচ্ছে লাদাখ। এই অঞ্চলগুলো হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতের গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে এই যে চিকেন নেক নিয়ে বললাম, চিকেন নেক কেন বলা হয়, এখানে হচ্ছে সিকিম আছে। ভারতের যে সেভেন সিস্টার্স নামে খ্যাত, ভারতের উত্তর পূর্ব সাইডের যে দেশগুলা, রাজ্যগুলা, সেই 7টা রাজ্য নিয়ে আমরা পড়বো। এরপরে কাশ্মীর নিয়ে পড়বো, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে পড়বো, এবং সব বিষয় নিয়ে চায়নার সাথে বিরোধ, সেগুলো আমরা হাইলাইট করে নেক্সট ক্লাসে আমরা ভারত পুরা শেষ করবো ইনশাল্লাহ। তো অনেক সময় নিয়ে নিয়ে আজকে রাতে হয়েছে, তো আপনারা ভালো করে পড়াশোনা করেন এবং ভালো থাকেন। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু তবে আলাইকুম। ম্যাম, হ্যালো, হ্যাঁ, আচ্ছা ম্যাম, ওই ভারতের 3টা কেন্দ্র শাসিত অঞ্চলের কিন্তু মানে তারা রাজ্য না, কিন্তু রাজ্যের মতো সুবিধা ভোগ করে, সেগুলো কি মানে আমাদের জন্য ইম্পর্টেন্ট? হ্যাঁ, যেমন সিকিম, এই সিকিম তো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সিকিম নাম, সিকিম সিকিমের নাম ম্যাম, আমি যে 3টার কথা তো বলছি সেটা হচ্ছে দিল্লি, পুদুচেরি আর দিল্লি, হচ্ছে জম্মু এন্ড কাশ্মীর। হুম, না দিল্লি নিয়ে আমাদের আলোচনার দরকার নাই, তো দিল্লি আর না ম্যাম, ওনাকে এছাড়া আমরা পড়বো হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, জম্মু কাশ্মীর পড়বো, সিকিম পড়বো, এবং এই সেভেন সিস্টার্স পড়বো। সব কেন্দ্রশাসিত অঞ্চলগুলো পড়ার দরকার নাই। আর কিছু? না ম্যাম। আচ্ছা, ঠিক আছে।